বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে লাইভ এমসিকিউ কর্তৃক যে বিষয়ভিত্তিক আয়োজন তার অর্থনীতি বিষয়ে আজকে ৭ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, শেরপুর সরকারি কলেজ, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজ আমাদের এই ৭ম ক্লাসের যে বিষয়বস্তুগুলো রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো হচ্ছে আমরা পার্ট 1 থেকে এই বিষয়গুলোকে নিয়েছি। আমরা সিলেবাসের পার্ট 1 থেকে আজকের এই ৭ম ক্লাসে রয়েছে প্রাইস ডিটারমিনেশন ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি, রয়েছে শর্ট রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলি, এরপর রয়েছে লং রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলি, এরপর রয়েছে শর্ট রান অ্যান্ড লং রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার অলিগোপলি, এরপর রয়েছে ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। অর্থাৎ আজ আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো। আমরা যদি এক শব্দে পুরো টপিকসগুলোর যদি চ্যাপ্টার বলি তাহলে হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। আমরা জানি মার্কেট বিভিন্ন রকমের হতে পারে। পারফেক্ট কম্পিটিটিভের কথা এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে মনোপলির কথা, এরপরে বলা হয়েছে অলিগোপলি এবং মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার। এইরকম 4টি মার্কেট সম্পর্কে এখানে প্রথমত বলা হয়েছে। আমরা জানি মার্কেটকে বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করা যায়, মার্কেটকে বিভিন্নভাবে ভাগ করা যায়। সেই ক্ষেত্রে এখানে প্রধান 4 ধরনের মার্কেটে কিভাবে ইকুইলিব্রিয়াম আসবে এবং এই ইকুইলিব্রিয়াম আসার ক্ষেত্রে শর্ট রানে কিভাবে ইকুইলিব্রিয়াম হবে, লং রানে ইকুইলিব্রিয়াম কেমন হবে, ফার্মের ক্ষেত্রে কেমন হবে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেমন হবে, এই মোটামুটি 4টি জায়গাতে আমরা এই 4 ধরনের বাজারের ইকুইলিব্রিয়াম সিচুয়েশন আজকের ক্লাসে আমরা আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। প্রত্যেকটি ক্লাসের বরাবরের মতোই আমরা প্রথমে এই মেইন টপিকসগুলো ডিসকাশনে নিয়ে আসব। আমরা বোঝার চেষ্টা করব মৌলিক আলোচনাটি আসলে কি, যে গুরুত্বপূর্ণ আলোচনাটুকু তোমাদের বেসিক তৈরি করবে আর কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। কোথা থেকে পড়লে ভালো হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা থাকবে। এরপর রয়েছে কোশ্চেন প্যাটার্ন। আমরা প্রত্যেকটি লেসনের শেষে কিছু নমুনা প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করব, উত্তরগুলো কিভাবে আমরা উত্তরের দিকে যেতে পারি সেটা আমরা দেখব এবং এইভাবে আরও কিভাবে প্রশ্ন পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে সেই বিষয়গুলো দেখাবো। এরপর আমরা আলোচনা করব যে আমরা কোন কোন জায়গা থেকে আজকের এই লেসনগুলোকে আমরা পড়ে নিতে পারি। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ডিটারমিনেশন ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হবে। এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে শুরুতে বলা হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যেখানে লার্জ নাম্বার অফ বায়ার্স এবং লার্জ নাম্বার অফ সেলার্স থাকবে, অর্থাৎ অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, যাদের ইকুইলিব্রিয়াম আসবে পারফেক্ট কম্পিটিশনে এমন একটা সিচুয়েশনে যেখানে মার্কেট ডিমান্ড মার্কেট সাপ্লাইয়ের সাথে ম্যাচ করবে। অর্থাৎ এই হিউজ নাম্বার অফ বায়ারের যে ডিমান্ড থাকবে এবং হিউজ নাম্বার অফ সেলারের যে সাপ্লাইটি আসবে, এই দুটির মধ্যে যখন ইকুইলিব্রিয়াম আমরা খুঁজব তখন আমরা এই দুটি ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে আমরা মিলিত অবস্থা পাবো, যে জায়গাতে এই দুটো যে বিপরীতমুখী দুটো শক্তি যে জায়গাতে ম্যাচ করবে সেখানেই আমরা ইকুইলিব্রিয়াম পাবো। এটি হচ্ছে প্রথমত পারফেক্ট কম্পিটিশনের প্রাথমিক কথা। এখানে আমরা আরো বোঝার চেষ্টা করব যে পারফেক্ট কম্পিটিশনে আমরা বুঝবো কিভাবে একটা বাজার কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়ে উঠবে। তার জন্য এখানে কিছু শর্ত বা বৈশিষ্ট্য বলা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হোমোজিনাস প্রোডাক্ট, অর্থাৎ দ্রব্যগুলো একই রকম হবে। এরপর বলা হয়েছে লার্জ নাম্বার অফ সেলার্স অ্যান্ড বায়ার্স থাকবে। এখানে যে কেউ চাইলে সেলার, যে কেউ চাইলে বায়ার হতে পারবে। এখানে বায়ার এবং সেলারের নাম্বারে কোনো রকম কোনো ব্যারিয়ার্স থাকবে না। এরপর হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। এই বাজারে প্রবেশের ক্ষেত্রে যে কেউ বায়ার হতে পারবে, যে কেউ সেলার হতে পারবে। এই এন্ট্রি এবং এক্সিটে কেউ বাধা দিতে পারবে না। এরপর হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, অর্থাৎ বাজার সম্পর্কে সঠিক তথ্য ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই জানতে পারবে আগে থেকেই। এরপর হচ্ছে প্রাইস টেকার। এই বাজারের ক্ষেত্রে যে সেলার হবে, যে প্রডিউসার হবে, সে মূলত এই বাজারের যে মূল্যটি ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে নির্ধারিত হবে সেই দামটিকে অনুসরণ করে একজন প্রডিউসার কেবলমাত্র প্রাইস টেকারের ভূমিকা পালন করবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আসলে ইকুইলিব্রিয়াম কিভাবে আসবে। এখানে প্রথমত বলা হয়েছে মার্কেট সাপ্লাই ইকুয়াল টু মার্কেট ডিমান্ড, যেটি আমরা শুরুতেও বলেছি যে এই হিউজ পরিমাণ
বায়ারের যে ডিমান্ড আসবে এবং হিউজ পরিমাণ সেলারের যে সাপ্লাই আসবে, এই সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যে অটোমেটিক্যালি যে মেকানিজম কাজ করে, সেই মেকানিজমের মাধ্যমে যখন এই দুটো শক্তি একটি জায়গাতে চলে আসবে, তখনই আমরা এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ইকুইলিব্রিয়ামটি পাবো। এরপর বলা হয়েছে যে মার্কেটে ইকুইলিব্রিয়াম তৈরি হবে যখন আমরা এই জায়গাতে ডিমান্ড এবং সাপ্লাইকে সমান পাবো না, অর্থাৎ যেটিকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি তার বিপরীত হবে ডিসইকুইলিব্রিয়াম। আমরা সেইগুলো চিত্রে দেখার চেষ্টা করব। এরপর বলা হচ্ছে যে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম ইজ থিওরিটিক্যাল, ইন রিয়েলিটি মার্কেটস আর নেভার ইন পারফেক্ট ইকুইলিব্রিয়াম। বলা হচ্ছে এটা আমরা শেখার জন্য, বোঝার জন্য, ইকোনমিক্স কি বোঝার জন্য, মাইক্রো ইকোনমিক্স কি বোঝানোর জন্য আমরা থিওরিটিক্যালি ইকুইলিব্রিয়ামের কথা বললেও বাস্তবে আমরা কখনো পারফেক্ট ইকুইলিব্রিয়াম কোথাও পাই না। এখানে সবসময়ই এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাইয়ের ব্যাপার থাকে। এবং বলা হচ্ছে যে লং রানে একটা ফার্ম পারফেক্ট কম্পিটিশন মার্কেটে সবসময় নর্মাল প্রফিট করবে এবং অ্যাবনর্মাল লস বা অ্যাবনর্মাল গেইনস, এই বিষয়গুলো মূলত মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাইয়ের বিভিন্ন ফোর্সের কারণে এই মেকানিজমগুলো তৈরি হয়। তাহলে আমরা দেখতে থাকি এখন আমাদের এই পারফেক্ট কম্পিটিশনে কিভাবে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামগুলো আসবে। এখানে বলা হয়েছে যে ইকুইলিব্রিয়াম প্রাইস আন্ডার পারফেক্ট কম্পিটিশন। আমরা আন্ডার পারফেক্ট কম্পিটিশনের যে ইকুইলিব্রিয়াম প্রাইসটি পাই, সেই প্রাইসের অপর নাম আমরা বলতে পারি মার্কেট ক্লিয়ারিং প্রাইস। তো এই প্রাইসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দ্য প্রাইস এট হুইচ দ্য বায়ার্স ওয়ান্টস টু পারচেজ অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য প্রাইস এট হুইচ সেলার্স ওয়ান্ট টু সেল দ্য সেম প্রোডাক্ট। অর্থাৎ এমন একটি নির্দিষ্ট পরিমাণের কথা বলা হচ্ছে যেই পরিমাণ দ্রব্য একজন বিক্রেতা যেই পরিমাণ বিক্রি করতে চায়, একজন ক্রেতাও সেই পরিমাণ দ্রব্যই ক্রয় করতে চায়। যদি তাদের এই দুই পক্ষের চাওয়া একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের এসে সমান হয়ে যায় বা মিলে যায়, তাহলে আমরা এটিকে মার্কেট ক্লিয়ারিং প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস বলি। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ওই নির্দিষ্ট দামে যেই পরিমাণ দ্রব্য বিক্রেতা দিতে চাচ্ছে এবং ক্রেতা যেই পরিমাণ দ্রব্য নিতে চাচ্ছে, এই দেয়া নেয়া একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের মধ্যে যখন একত্র হয় বা তাদের মধ্যে যখন এই ট্রানজ্যাকশনটা সম্পন্ন হয়, তখন আমরা এই পরিমাণকেই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলি। এক্ষেত্রে মূল কথাটি হচ্ছে নো শর্টেজ নো সারপ্লাস, অর্থাৎ ক্রেতার পক্ষ থেকেও বাড়তি চাওয়া থাকবে না এবং বিক্রেতার পক্ষ থেকেও বাড়তি দেয়া থাকবে না। এই চাওয়া এবং দেয়ার মধ্যে যখন সমতা পাবো আমরা, তখন আমরা এটিকে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলি। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, চিত্রটি হচ্ছে প্রাইস ডিটারমিনেশন ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখানে আমরা ঊর্ধ্বগামী যে রেখাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সাপ্লাই কার্ভ এবং নিম্নগামী যে রেখাটি সেটি হচ্ছে ডিমান্ড কার্ভ। এই সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ দেখানোর জন্য লম্ব রেখায় দেখাতে হচ্ছে প্রাইস বা দাম, ভূমি রেখায় দেখানো হচ্ছে পরিমাণ বা কোয়ান্টিটি। এক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে অসংখ্য বিন্দু আছে যোগান রেখার এবং এই জায়গাতেও অসংখ্য বিন্দু আছে চাহিদা রেখা। যে জায়গাটিতে আমরা চাহিদা এবং যোগানকে সমান পাচ্ছি, এই বিন্দুটির নাম হচ্ছে ই বিন্দু। এই ই বিন্দুটিকে আমরা বলছি, ই বিন্দুতে আমরা পাচ্ছি দাম 6 টাকা এবং পরিমাণ পাচ্ছি 50 একক। এটি আমাদের এখানে সূচিতে আমরা দেখিয়েছি যে 6 টাকা দামে একজন ক্রেতা কিনতে চাচ্ছে 50টি দ্রব্য এবং একজন বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে 50টি দ্রব্য। তাই এই ক্ষেত্রে আমরা এই 50 থেকে 50 যদি বিয়োগ করি, তাহলে আমরা কোনো বিয়োগফল পাবো না, অর্থাৎ কোনো শর্টেজ বা সারপ্লাস থাকছে না। তাই আমরা এই 6 টাকা দামকেই বলবো ইকুইলিব্রিয়াম প্রাইস এবং এই 50 একককেই বলবো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়ামের বিপরীত যে ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলেছি, যে ইকুইলিব্রিয়ামটি কখন হবে না, না হওয়ার একটা সিচুয়েশন হচ্ছে শর্টেজ বা এক্সেস ডিমান্ড। যদি কোনো কারণে প্রাইস কম হয়, আমরা চিন্তা করছি এখানে দুইটি প্রাইস তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে পিই ইকুইলিব্রিয়াম প্রাইস আর একটি হচ্ছে P1। এই P1 যেহেতু PE এর চাইতে অপেক্ষাকৃত কম, এই কম দিয়ে যদি আমরা চিন্তা করি যে দ্রব্যের মূল্য যখন কমে যাবে, তখন সাধারণত যেটা হয় যে চাহিদা বৃদ্ধির কারণে ওই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। তাই এখানে আমরা এই যে বিন্দুটা পাচ্ছি D1 বিন্দুতে, এটি হচ্ছে চাহিদার পরিমাণ, অর্থাৎ যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা একটু আগে দেখলাম 50, সেটা বেড়ে যাচ্ছে এখানে দাম কমে যাওয়ার কারণে। আবার আমরা যদি যোগান বৃদ্ধির কথা চিন্তা করি, তাহলে যোগান বৃদ্ধিতে আমরা যেটা দেখি যে দাম কমে যাওয়ার কারণে যোগান কমে যায়। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে S1 রেখা থেকে যোগানটা কমে যাচ্ছে, যেটা 50 ইউনিটের চেয়ে যোগানটা কম হচ্ছে।
তাহলে এখানে আমাদের S1 বিন্দুটা দেখাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের যোগানটা তো অপেক্ষাকৃত কম, এবং D1 বিন্দু আমাদের দেখাচ্ছে যে এই জায়গাতে চাহিদা অপেক্ষাকৃত বেশি। যেহেতু এখানে আমরা পাচ্ছি ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, তাই আমরা এই সিচুয়েশনটাকে বলছি এক্সেস ডিমান্ড। আর এই এক্সেস ডিমান্ড হওয়াটাই হচ্ছে মার্কেটে ওই দ্রব্যের শর্টেজ, ঘাটতি বা অভাব তৈরি করবে। এক্ষেত্রে আমরা এখানে সূচিটা একটু বোঝার চেষ্টা করি। একটি দ্রব্যের মূল্য দেওয়া হয়েছে 2 টাকা, মূল্য রয়েছে 4 টাকা এবং 6 টাকা। তো মূল্য বাড়লে যেটা হয় যে চাহিদা কমে যায়, এক্ষেত্রে চাহিদাটি কমে যাচ্ছে 150 ইউনিট থেকে 90 ইউনিট এবং 450 ইউনিট হয়ে যাচ্ছে, এবং দাম বেড়ে যাওয়ার কারণে যেটা হয় সাপ্লাই বেড়ে যাচ্ছে। সাপ্লাই এক্ষেত্রে যদি আমরা দেখি যে সাপ্লাই রেসপন্স করছে, তাহলে আমাদের এই জায়গাটাতে আমরা যে পার্থক্যটা পাচ্ছি, যে দাম বেড়ে যাওয়ার কারণে যে তুলনাটা, যে যখন দাম 50 টাকা ছিল, এই 50 টাকা যখন দাম 2 টাকা ছিল, তখন চাহিদার পরিমাণ ছিল 150 একক। তখন যদি যোগানের পরিমাণ হয় 60, তাহলে আমরা এই 150 আর এই 60-র যদি পার্থক্য দেখি, তাহলে এই পার্থক্যটি আমরা পাবো হচ্ছে সাপ্লাই থেকে ডিমান্ডকে আমরা এক্ষেত্রে মাইনাস করব। যে বাজারে যে যোগানটি রয়েছে সেই যোগান থেকে যদি আমরা চাহিদাটি বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো 60 মাইনাস 150, বিয়োগ করলে আমরা পাচ্ছি -90, যেটি এখানে দেখানো হয়েছে। এই -90 হওয়া মানেই হচ্ছে ডিমান্ড বেশি হওয়া, অর্থাৎ এক্ষেত্রে সাপ্লাইটা মাইনাস হয়ে যাচ্ছে। সাপ্লাই মাইনাস হয়ে যাওয়া মানেই হচ্ছে এক্সেস ডিমান্ড, ডিমান্ডটা এক্ষেত্রে সাপ্লাই অপেক্ষা বেশি। একইভাবে আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছ যে যখন 4 টাকা দাম, তখনও আমরা দেখতে পাচ্ছি ডিমান্ডের পরিমাণ বেশি, এবং তখনকার সিচুয়েশনে যা সাপ্লাই আছে তার চাইতে ডিমান্ড বেশি। অর্থাৎ আমরা যদি এটার বিয়োগ করি, সাপ্লাই থেকে ডিমান্ড বিয়োগ করি, অর্থাৎ 30 থেকে 90 বিয়োগ করি, তাহলে পাবো -60। তো ওই -60ও আমরা পাচ্ছি, যেহেতু সাপ্লাইটা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, তার কারণে আমরা এটাকে বলছি শর্টেজ বা এক্সেস ডিমান্ড। কিন্তু যখন 6 টাকা দাম হচ্ছে, তখন চাহিদার পরিমাণও 50, যোগানের পরিমাণও 50, এক্ষেত্রে আর কোনো শর্টেজ বা সারপ্লাস আমরা পাচ্ছি না, তাই এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল। আমরা যদি এর বিপরীত অবস্থাটি চিন্তা করি, যে সাপ্লাই যখন বেশি হবে তখন কি হবে। তো সাপ্লাই যখন বেশি হবে, তার মানে হচ্ছে সাপ্লাই যখন বেশি হবে, এই কথা বলতে আমরা বুঝতেছি যে সাপ্লাই তখনই বেশি হবে যখন দাম বেশি হবে। তাই এখানে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে একটা দামকে নিচ্ছি P1 দাম আমাদের দুটি বিন্দু দিচ্ছে, দুটি রেখা থেকে। আমরা চাহিদা রেখা থেকে পাচ্ছি D1 রেখা, D1 থেকে আমরা যে পরিমাণটা পাচ্ছি সেটা <50, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদা কমে গেল। আর S1 বিন্দু থেকে আমরা যে পরিমাণটা পাবো সেটা <50 হবে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে দাম বেড়ে যাওয়ার কারণে যোগানটা বেড়ে গেল। তো যোগান যদি চাহিদাকে ছাড়িয়ে যায়, অর্থাৎ সাপ্লাই যদি গ্রেটার দেন ডিমান্ড হয়, তাহলে আমরা এটাকে বলি এক্সেস সাপ্লাই। আর এই এক্সেস সাপ্লাইকে বলা হয় সারপ্লাস। বাজারে ওই দ্রব্যের উদ্বৃত্ত থাকবে, আর উদ্বৃত্ত থাকলে ওই দ্রব্যের মূল্য অটোমেটিক মেকানিজমের মাধ্যমে দ্রব্যের মূল্যটি কমতে থাকবে, যেটি এখানে এই ডাউনওয়ার্ড এরো সাইন দিয়ে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে দামের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে এখানে যখন দাম 8 টাকা এবং 10 টাকা বেশি দাম হচ্ছে, আমরা 6 টাকা দামের কথা তো বুঝতেই পারছি, এখানে 50 = 50 হয়ে গেছে, অর্থাৎ কোনো শর্টেজ বা সারপ্লাস না থাকার কারণে আমরা এটিকে ইকুইলিব্রিয়াম লেভেল বলেছি। কিন্তু দাম যখন বেড়ে যাচ্ছে, তখন যা ডিমান্ড আছে এই ডিমান্ডের চাইতে এই ক্ষেত্রে আমরা সাপ্লাই পাচ্ছি অনেক বেশি। অর্থাৎ এখান থেকে যদি আমরা সাপ্লাই থেকে ডিমান্ড বিয়োগ করি, আগেরটার মতোই আমরা সাপ্লাই থেকে যদি ডিমান্ড বিয়োগ করি, তাহলে সাপ্লাই এখানে রয়েছে 70 এবং ডিমান্ড এখানে রয়েছে 30, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 40। এই 40 হচ্ছে এখানে এক্সেস সাপ্লাই। এরপরে এখানে ডিমান্ড হচ্ছে 10, যেটি আমরা 120 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 110। এটিকে আমরা বলছি এক্সেস সাপ্লাই। অর্থাৎ এক্সেস সাপ্লাই বা এক্সেস ডিমান্ড, এটি মূলত বাজারে যে পরিমাণ যোগান রয়েছে সেই যোগান থেকে বাজারে চাহিদার পরিমাণকে যখন আমরা বিয়োগ করি, তখন যদি আমাদের ধনাত্মক মান আসে তাহলে আমরা এটিকে বলি এক্সেস সাপ্লাই বা সারপ্লাস, আর যদি ঋণাত্মক মান পাই তাহলে এটিকে আমরা এক্সেস ডিমান্ড বা শর্টেজ বলে থাকি। এক্ষেত্রে আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ এবং আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ, এই দুটি কার্ভ মূলত স্বয়ংক্রিয়ভাবে একটা জায়গাতে চলে আসে, যে জায়গাতে এসে চাহিদা আর যোগানের পরিমাণ সমান হয়ে যাওয়াটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এবং যে দামে সমান হয় তাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম প্রাইস। এই জায়গাটা থেকে যে দামটা নির্ধারিত হলো, এখানে দেখানো হয়েছে $10,
এই $10 যে মূল্যটা নির্ধারিত হলো, এই নির্ধারিত মূল্যেই পরবর্তীতে ফার্মকে অনুসরণ করতে হয়। অর্থাৎ আমরা যদি ফার্মের কথা বলি, তাহলে ফার্মের ক্ষেত্রে আমরা যেটা পাই কম্পিটিটিভ মার্কেটে, ফার্মের এই প্রাইস বা ডিমান্ড কার্ভটি হবে ভূমিরেখার সমান্তরাল। অর্থাৎ এই দাম ফার্ম ম্যানিপুলেট করতে পারবে না, এই দামের উপর ফার্মের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। না থাকার কারণে আমরা কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে একটা ইউনিফর্ম প্রাইস সকল ফার্মকে ফলো করতে দেখব। কিন্তু আমরা যেটি বলছি যে মার্কেট বা ইন্ডাস্ট্রির যেটা হবে, মার্কেট এবং ইন্ডাস্ট্রি ডাউনওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং, দুটি চাহিদা রেখা এবং যোগান রেখার যে ইন্টারাকশন হচ্ছে, এই ইন্টারাকশনের মাধ্যমে আমরা এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে একটি ইন্ডাস্ট্রি বা মার্কেটের ইকুইলিব্রিয়াম আমরা পাই। এবং ফার্মের ইকুইলিব্রিয়াম আমরা দেখলাম, যেটি আমরা ভূমিরেখার সমান্তরাল একটা রেখা দ্বারা পাচ্ছি, যে ক্ষেত্রে প্রাইসের কোনো চেঞ্জ আমরা পাবো না। এখানে দেখানো হচ্ছে যে প্রাইস ডিটারমিনেশন ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখানে দেখানো হচ্ছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা একটু আগে বলেছি, যে আপওয়ার্ড স্লোপিং যে সাপ্লাই কার্ভ থাকবে এবং ডাউনওয়ার্ড স্লোপিং যে ডিমান্ড কার্ভ থাকবে, এই দুটি রেখা এই জায়গাতে এসে মিলিত হচ্ছে। এই মিলিত বিন্দুটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই প্রাইসটাকে আমরা বলেছি ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং এই কোয়ান্টিটিকে আমরা বলেছি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটিকে যদি আমরা ফার্মের ক্ষেত্রে চিন্তা করি, যে একটি ফার্মের যদি আমরা কস্ট কার্ভগুলো দেখি, তাহলে কস্ট কার্ভগুলোর প্রেক্ষিতে কিভাবে আসছে, আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে গড় ব্যয় এসি রেখা, এভারেজ কস্ট। আমরা সবসময়ই জানি এসি রেখার ইউনিফর্ম আকৃতি হচ্ছে ইউ আকৃতির, এবং এই ইউ আকৃতির সর্বনিম্ন যে বিন্দুটা, এই সর্বনিম্ন বিন্দুতে নিচে থেকে উপরে এমসি রেখা তাকে অতিক্রম করে। এটিও আমরা জানি এসি এবং এমসি রেখার সম্পর্কের জায়গাতে। তো এখানে যে জায়গাতে আমরা পাচ্ছি, এবং এই যে কথাটি আমরা একটু আগে বলে আসলাম, যে একটি ফার্ম কম্পিটিটিভ মার্কেটে শর্ট রানে তার ইউনিফর্ম প্রাইসকে ফলো করতে হয়। অর্থাৎ প্রাইস রেখা বা ডিমান্ড কার্ভটিকে আমরা পাই ভূমিরেখার সমান্তরাল। এক্ষেত্রে আমাদের এই যে রেখাটি হচ্ছে ডি রেখা বা চাহিদা রেখা, এই রেখাটিকে আমরা প্রাইস রেখা বলতে পারি, এটিকে আমরা গড় আয় রেখা বলতে পারি, এটিকে আমরা প্রান্তিক আয় রেখাও বলতে পারি। যেহেতু দাম সেম থাকছে, তাই এই ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর হয়। এটি আমরা বলতে পারছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর হচ্ছে। তো এই জায়গাতে আমাদের ইকুইলিব্রিয়াম পাওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে নেসেসারি কন্ডিশন, আমরা যেটাকে বলছি এম আর সমান এমসি হওয়া। আরেকটি শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হওয়া। অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচে থেকে উপরে ইন্টারসেক্ট করে উঠে যাবে, এই উঠে যাওয়াটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত বলি আমরা। তো এই আমরা প্রাথমিক শর্ত যদি খুঁজি, প্রথমে আমাদের প্রাথমিক শর্তের যে জায়গাটা, যে এখানে রয়েছে এই রেখাটি এম আর রেখা এবং এই রেখাটিকে আমরা বলছি এমসি রেখা। এই এম আর রেখা এবং এমসি রেখা যে জায়গাতে মিলিত হচ্ছে, এই জায়গাটি হচ্ছে এই বিন্দুটি। এই বিন্দুটির আমরা নাম দিলাম ই বিন্দু। তাহলে ই বিন্দুতে আমরা পেলাম প্রাথমিক ভারসাম্য, এবং এই শুধু তাই নয়, ই বিন্দুর উপর থেকে আমরা এমসি রেখাকে পাচ্ছি এম আর রেখার উপরে। সুতরাং এখানে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটাও ফুলফিল হচ্ছে। এই দুটি কন্ডিশনই ফুলফিল হওয়ার কারণে আমরা এই বিন্দুটাকেই বলছি মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং এখান থেকে যে পরিমাণটি আমরা পাচ্ছি এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এবং যে দামটি আমরা পাচ্ছি এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এটি হচ্ছে যে কম্পিটিটিভ মার্কেটে শর্ট রানে একটা ফার্ম কিভাবে তার ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ইকুইলিব্রিয়ামের চেঞ্জ কিভাবে হবে, ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ আদৌ হবে কিনা। যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ডিটারমিনেশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম যে আমরা মার্কেট বা ইন্ডাস্ট্রির যে চেঞ্জটা পাচ্ছি, সেই চেঞ্জের জায়গাটি আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে এম আর সমান এমসি বিন্দু, যে বিন্দুটাকে আমরা এই বিন্দুটাকে বলেছিলাম এমসি বিন্দু। এমসি বিন্দু থেকে আমরা যে পরিমাণটি এম আর সমান এমসি বিন্দু থেকে আমরা যে পরিমাণটি পেয়েছিলাম, প্রাথমিক ভারসাম্য পরিমাণ ছিল Q1, সেখানে আমাদের প্রাথমিক দাম ছিল, ভারসাম্য দাম ছিল P1। তো এই জায়গাতে আমরা যদি চিন্তা করি যে দামটি যদি ইন্ডাস্ট্রি বেশি হায়ার করতে চায়, P1 থেকে যদি P2 প্রাইস সে ডিটারমাইন করতে চায়, তাহলে এই জায়গাতে তার যে অবস্থাটা হচ্ছে, এখান থেকে তার চাহিদা আমরা পাচ্ছি D2, যেটা AR2 MR2 এর সমান হচ্ছে। তো এই জায়গাতে আমরা যে পার্থক্যটা পাচ্ছি, যদি এরকম তার প্রাইসটা বেড়ে যায় বা প্রাইস যদি সে বাড়াতে পারে, যদি বাড়ানো সম্ভব হয়, তাহলে তার এই যে জায়গাটা লাল নির্দেশ করা হয়েছে, এই জায়গাটাকে আমরা বলছি তার অতিরিক্ত প্রফিট
তার এটাকে বলা হয় সুপার নরমাল প্রফিট। এই সুপার নরমাল প্রফিটটা সে গেইন করতে পারবে যদি সে ইকুইলিব্রিয়াম প্রাইসের চাইতে তার প্রাইস বেশি সে করতে পারে কোনোভাবে। তো এটা করার জন্য তাকে কি করতে হবে, তাকে ইনডিউস করতে হবে যাতে বাজারে ওই দ্রব্যের চাহিদা বাড়ানো সম্ভব হয়। তো আমরা যদি এইভাবেও চিন্তা করি যে বাজারে যদি কোনো কারণে যে চাহিদা বেড়ে যায়, হতে পারে কনজিউমারের ইনকাম বেড়ে যাচ্ছে, হতে পারে টাইমের কারণে, হতে পারে ওয়েদারের কারণে, হতে পারে অন্য কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে, যদি এই দ্রব্যের চাহিদাটা বেড়ে যায় তাহলে আমরা চাহিদার রেখাকে ডান দিকে শিফট করতে দেখব। ডান দিকে শিফট হওয়ার কারণে যে বিন্দুতে আমাদের চাহিদা এবং যোগান সমান হচ্ছে সেইখান থেকে যে প্রাইসটা আমরা এখন পাচ্ছি P2, এই P2 প্রাইস যেহেতু P1 এর চেয়ে বেশি, সুতরাং এখানে আমরা বলতে পারি যে AC রেখা হচ্ছে তার নিচে আর P রেখা হচ্ছে তার উপরে। যখন Pটাকে আমরা গ্রেটার দেন করতে পারবো এসির চাইতে, তখনই আমরা বলতে পারবো ওই ফার্ম শর্ট রানে সুপার নরমাল প্রফিট গেইন করবে। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পরিবর্তন। এখানে বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামের আর কি ধরনের পরিবর্তন আমরা পাই, বা লং রানে কম্পিটিটিভ মার্কেটে একটা ইন্ডাস্ট্রি বা একটা মার্কেট কিভাবে ইকুইলিব্রিয়ামে যাবে। তো এই জায়গাতে আমরা যেটা একটু আগে বলে আসলাম যে P1 থেকে যখন P2তে আমরা চিন্তা করব, অর্থাৎ প্রাইস যখন তার এসি রেখাকে অতিক্রম করে উপরে উঠে যাবে, পি যখন গ্রেটার দেন এসি হয়েছিল তখন আমরা বলেছিলাম ওই ফার্ম সুপার নরমাল প্রফিট করবে। তো সুপার নরমাল প্রফিট করার কারণে তখন যখন দেখবে যে বাজারে অনেকগুলো ফার্ম রয়েছে কম্পিটিটিভ মার্কেটে সুপার নরমাল প্রফিট করতে পারছে, তখন যেহেতু লং রানের কথা বলা হচ্ছে, এখানে ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিটের কথা বলা হয়েছে, যে ফার্ম যে কোনো সময় আসতে পারবে বাজারে, তার সেলার হওয়ার জন্য বায়ার হওয়ার জন্য কেউ এখানে ব্যারিয়ার সৃষ্টি করবে না করতে পারার কারণে এই জায়গাটাতে তার যখন সেলার বেড়ে যাবে তখন ওই দ্রব্যের সাপ্লাই মার্কেটে বেড়ে যাবে, যেটি এখানে দেখানো হয়েছে S থেকে S2 যখন চাহিদার যোগান রেখা হবে তখন ওই দ্রব্যের যোগানটাও আবার বেড়ে যাবে। যেটা হয়েছিল যে চাহিদা রেখা ডান দিকে চলে যাওয়ার কারণে, এখানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা এই মূল্যটাকে বলেছিলাম বর্ধিত মূল্য বেড়ে গিয়েছিল। আবার যখন এই অবস্থা চলতে থাকবে তখন লং রানে ওই বাজারে আরো অনেকগুলো ফার্ম চলে আসবে, অর্থাৎ সাপ্লাইটা বেড়ে যাবে। সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে তখন আবার এই জায়গাটাতে ইকুইলিব্রিয়াম হবে। সর্বশেষ এই বিন্দুতে যখন ইকুইলিব্রিয়াম হবে তখন এখানে আমরা আবার প্রাইসটাকে ফল করতে দেখব, অর্থাৎ প্রাইস উইল definitely decrease in the long run competitive market by a industry or market equilibrium. এক্ষেত্রে যদি আমরা প্রাইস ডিটারমিনেশন ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা কন্ডিশনের কথা বলেছি, যে দুটি কন্ডিশন, একটি হচ্ছে আমরা বলেছি MR সমান MC, এই কন্ডিশনটিকে আমরা বলেছি প্রাইমারি কন্ডিশন অর নেসেসারি কন্ডিশন। আর এই ক্ষেত্রে আমরা যদি বলি যে MR ইজ গ্রেটার দেন MC যদি হয়, তাহলে কোম্পানি হ্যাজ এ রিজন টু ইনক্রিজ প্রোডাকশন টু সেল মোর ইউনিটস। অর্থাৎ যখন কোম্পানি MR বেশি করতে পারবে, অর্থাৎ প্রান্তিক আয় যখন তার প্রান্তিক ব্যয়ের চাইতে বেশি হবে, তখন কোম্পানির টার্গেট থাকবে, তখন কোম্পানি চাইবে আরও বেশি প্রোডাকশন করতে তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। এবং যদি আমরা এর বিপরীতটা বলি যে MR যদি MCর চাইতে কম হয়, তখন কোম্পানি চাইবে, যেহেতু তার আয় কমে যাচ্ছে, তখন সেই কোম্পানি লসের মধ্যে থাকবে, লসে থাকার কারণে তার প্রোডাকশন সে কমাতে চাইবে, তার কস্ট যেহেতু হায়ার হয়ে যাচ্ছে এই জন্য তখন তার প্রোডাকশন সে কমানোর চেষ্টা করবে। তাহলে দ্য কোম্পানি অ্যাচিভস ম্যাক্সিমাম প্রফিট হোয়েন MR ইকুয়াল টু MC, যখন এই জায়গাতে থাকবে তখনই কোম্পানি ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করতে পারছে ইন এ কম্পিটিটিভ মার্কেট। তো প্রাইস ডিটারমিনেশন ইন কম্পিটিটিভ মার্কেটে এই ক্ষেত্রে আমরা কিছু ফ্যাক্টরস দেখতে পাচ্ছি, যে ফ্যাক্টরসগুলো এই প্রাইস ডিটারমিনেশনে এফেক্ট করে। এক নম্বর ফ্যাক্টরস হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আমরা জানি কস্ট অফ প্রোডাকশন যখন বেড়ে যায় তখন সাপ্লাইয়ে এফেক্ট করে, সাপ্লাইটা কমে যাবে। তো সাপ্লাইটা যদি কমে যায় তাহলে আমরা দেখব যে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে প্রাইস ডিটারমিনেশনে তখন প্রাইসটাকে সাপ্লাই কমে যাওয়ার কারণে প্রাইসটা তখন বেড়ে যাবে, অর্থাৎ একটি সাপ্লাই শর্টেজ দেখা দিবে বাজারে, যখন সাপ্লাইয়ের শক দেখা দিবে বা বাজারে যখন স্টক বেড়ে যাবে তখন আমরা এই অবস্থাটা দেখতে পারি যে তখন মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইসটা আর আগের জায়গাতে থাকবে না, চেঞ্জ হবে। এরপর হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমরা যেটিকে বলছি যে টেকনোলজিক্যাল যদি অ্যাডভান্সমেন্ট হয় তাহলে ডেফিনেটলি প্রোডাকশন উইল বি হায়ার অ্যান্ড প্রোডাকশন
will facilitate the supply on the overall market, and the supply will increased supply will definitely will tends to lowering the price. অর্থাৎ এই সাপ্লাইটা যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি প্রাইসটা কমে আসবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইসে একটা এফেক্ট করবে, একটা ইম্প্যাক্ট ফেলছে। আরেকটি হচ্ছে কনজিউমার প্রেফারেন্স। কোনো কারণে যদি কনজিউমারের প্রেফারেন্স চেঞ্জ হয়ে যায়, যদি আমরা বলি যে কনজিউমার প্রেফারেন্স ওই দ্রব্যের দিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডিমান্ড বেড়ে যাচ্ছে, তখন দ্রব্যের মূল্য বেড়ে যাবে। আবার যদি প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা এর বিপরীতটা চিন্তা করি যে কনজিউমার প্রেফারেন্স কমে যাওয়ার কারণে ওই দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে ওই দ্রব্যের ইকুইলিব্রিয়াম প্রাইসও কমে যাবে। গভর্নমেন্ট পলিসির কারণেও এর পরিবর্তন হতে পারে, যেমন সরকার যদি ট্যাক্স ইম্পোজ করে, তাহলে ট্যাক্স ইম্পোজ করার কারণে ওই দ্রব্যের মূল্য আরও বেশি বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে ডিমান্ড ফল করবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইসটি তখন যেহেতু ওই দ্রব্যের ট্যাক্সের কারণে দ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে, তখন ডিমান্ড ফল করবে। এরপর বলা হচ্ছে যে যখন সাবসিডি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, সাবসিডির কারণে ওই দ্রব্যের মূল্য কমানো সম্ভব হবে, আর দ্রব্যের মূল্য যদি কমে যায় তখন ওই দ্রব্যের মূল্য যদি কমে যায় তাহলে ওই দ্রব্যের চাহিদাটা তখন বেড়ে যাবে ডিমান্ড অফ ল অফ ডিমান্ড অনুসারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ডিটারমিনেশন ইন এ কম্পিটিটিভ মার্কেটের অ্যাডভান্টেজ অফ প্রাইস ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন, যে এই প্রাইস ডিটারমিনেশনের ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনের অ্যাডভান্টেজটা কি, পারফেক্ট কম্পিটিশনের প্রয়োজনীয়তাটা কোথায়, সুবিধাটা কি। এক নাম্বার সুবিধা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির কথা এখানে কেন বলা হচ্ছে, কারণ আমরা বলেছি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে প্রত্যেকটা ফার্মকে একটা ইউনিফর্ম প্রাইস ফলো করতে হয়। কোনো ফার্ম ইন্ডিভিজুয়ালি ওই প্রাইসের উপর ম্যানিপুলেট করতে পারে না, না করতে পারার কারণে তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করবে, আর এটাকেই বলা হচ্ছে এফিসিয়েন্সি। তখন ওই প্রত্যেকটি ফার্ম নিজের জায়গা থেকে তার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের চেষ্টার মাধ্যমে তারা এফিসিয়েন্ট হয়ে উঠবে। এরপর বলা হচ্ছে কনজিউমার বেনিফিট, এতে করে কনজিউমাররা বেনিফিটেড হবে। দ্রব্যের যখন কোয়ালিটির মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে, প্রত্যেকটা ফার্ম চাইবে আরও বেটার দ্রব্য দেওয়ার জন্য, তখনই কনজিউমারের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য যে বেনিফিট পাওয়া দরকার, যে বেনিফিট কনজিউমার চায়, সেই বেনিফিটটা তখন তারা গেদার করতে পারবে। এরপর হচ্ছে অপটিমাল আউটপুট, এবং যখন এই কম্পিটিশন চলতে থাকবে, এই কম্পিটিশনের মাধ্যমে আউটপুট বেড়ে যাবে, আর ওভারঅল আউটপুট বেড়ে গেলে তখন ম্যাক্রো ইকোনমিতে আমরা যে ন্যাশনাল ইনকামের কথা বলি, আমরা যে ওভারঅল স্ট্যান্ডার্ড অফ লাইফের কথা বলি, এই সমগ্র জায়গাতে একটা সামগ্রিক ইতিবাচক পরিবর্তন আসবে, যার জন্য আমরা যার ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ বলেছি সেটি হচ্ছে এই পারফেক্ট কম্পিটিশন। এরপর পারফেক্ট কম্পিটিশনের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন রয়েছে লেক অফ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এখানে প্রোডাক্টের কোনো ডিফারেন্সিয়েশন থাকে না। আমরা নর্মালি যেটা বলি যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের প্রোডাক্টসগুলো হচ্ছে হোমোজেনাস। তো হোমোজেনাস প্রোডাক্ট হইলে সবাই তো একই ধরনের দ্রব্য বিক্রি করার চেষ্টা করবে, তাই এখানে বলা হচ্ছে দ্রব্যগুলো ডিফারেন্সিয়েশন থাকে না, দ্রব্যের ক্ষেত্রে কোনো পার্থক্য তেমন একটা থাকে না, এটি একটা সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে লিমিটেড প্রফিটস ফর ফার্মসের ইনসেন্টিভের জন্য, ফার্মের এনকারেজমেন্টের জন্য যে এক্সট্রা প্রফিট বা আরও বাড়তি প্রফিট তার গেইন করলে পরবর্তীতে তার উৎপাদন আরও সে বাড়াতে পারতো, এই জায়গাতে আন্ডার পারফেক্ট কম্পিটিশনের কারণে তার লিমিটেড প্রফিটে খুশি থাকতে হয়, আর এই লিমিটেড প্রফিট হচ্ছে এই পারফেক্ট কম্পিটিশন মার্কেটের একটা ড্রব্যাকস বা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটি হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি। পারফেক্ট কম্পিটিশন মার্কেট হচ্ছে নর্মালি থিওরিটিক্যাল কথা, এটি বাস্তবে আমরা খুব একটা প্র্যাকটিক্যালে পাই না, যার কারণে এটির কোনো ফ্লেক্সিবিলিটি আসলে সেভাবে রিয়েল লাইফে পাওয়া যায় না, দেখা যায় না। এই জায়গাতে যদি আমরা স্যাম্পল কোয়েশ্চেন দেখি, এখানে বলা হচ্ছে যে ইন দ্য শর্ট রান এ ফার্ম ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট রিচেস ইকুইলিব্রিয়াম হোয়েন, অর্থাৎ একটা শর্ট রানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম কোন শর্তে তার ইকুইলিব্রিয়ামে যাবে। তো এই শর্তটা কি হবে, প্রথমে শর্ত বলা হয়েছে এমআর সমান এমসি, যেটি আমরা বলেছি যে প্রান্তিক আয় যখন প্রান্তিক ব্যয়ের সমান হয় তখন একটা ফার্ম শর্ট রানে ম্যাক্সিমাইজ করতে পারে তার প্রফিটকে, সুতরাং এটি হচ্ছে তার প্রাথমিক শর্ত। এরপর হচ্ছে ইন দ্য শর্ট রান এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম মে, শর্ট রানে একটা ফার্ম কি করে, শর্ট রানে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের আচরণ কেমন হতে পারে। একটা ফার্মের আচরণ হতে পারে ফার্ম প্রফিট গেইন করতে পারে, আবার নর্মাল প্রফিট সে পেতে পারে, সুপার নর্মাল প্রফিট হতে পারে, এবং লসও হতে পারে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এরপর আমরা যাচ্ছি পরের লেসনে। পরের যে লেসনটি রয়েছে শর্ট রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলি। মনোপলির জায়গাতে আমরা দেখব যে মনোপলি বলতে আসলে কি বুঝি আমরা। মনোপলি হচ্ছে যেখানে একজন মাত্র বিক্রেতা পুরো বাজারকে, বাজারের মূল্যকে যখন সে একাই নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের প্রেক্ষিতে ইলেকট্রিসিটি সাপ্লায়ার একমাত্র গভর্নমেন্ট, তাই এক্ষেত্রে ইলেকট্রিসিটিটা হচ্ছে আমাদের দেশে একটা মনোপলি প্রোডাক্ট। তো প্রফিট ম্যাক্সিমাইজের ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমাদের মার্কেট ইকুইলিব্রিয়ামের যে নেসেসারি কন্ডিশনটি রয়েছে এটি সব সময়ের জন্যই এই কন্ডিশনের মধ্যে আমাদের মার্কেট ইকুইলিব্রিয়াম খুঁজতে হবে। তো মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিত্রে লক্ষ্য করি যে এমআর সমান এমসি, তাহলে আমাদের বিন্দু হচ্ছে প্রথমত এই বিন্দুটা। এই বিন্দু থেকে আমাদের এই যে জায়গাটাতে আমরা যেতে পারছি, যে যাচ্ছি আমরা মূলত এআর এর জন্য। এআর আমাদের প্রয়োজন হবে মোট আয় বা টিআর বের করার জন্য। এখানে আমরা যেটা বলছি যে আমাদের প্রাথমিক কন্ডিশন, যেটা আমাদের নেসেসারি কন্ডিশন এমআর সমান এমসির যে বিন্দু, এই এমআর সমান এমসি বিন্দুটা পাচ্ছি আমরা প্রথমত এখানে। এই জায়গা থেকে এম বিন্দু পর্যন্ত আমরা যাচ্ছি এআর পাওয়ার জন্য, যাতে আমরা ওই ফার্মের মোট আয় বা টিআর টোটাল রেভিনিউ বের করতে পারি। এবং এই জায়গাতে যাওয়ার পথে আমরা এই জায়গাটাতে পেয়েছি এসি রেখার যে বিন্দুটা, এখান থেকে আমরা ওই ফার্মের টোটাল কস্ট বের করতে পারবো। অর্থাৎ এসি কে যখন আমরা কিউ দ্বারা মাল্টিপ্লাই করব তখন পাবো টিসি, এবং এআর কে যখন আমরা কিউ দ্বারা মাল্টিপ্লাই করব তখন আমরা পাবো টিআর। এই টিআর এবং টিসির মাধ্যমে আমরা ওই ফার্মের মুনাফার কি অবস্থা সেটা আমরা বুঝতে পারবো, ইকুইলিব্রিয়ামের কি কোন পজিশন সেটা আমরা ধরতে পারবো। তো এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করি যে এইখান থেকে, এটাকে তো আমরা ও বিন্দু বলছি, ও থেকে পিএম বিন্দু, এই ও থেকে পিএম এটাকে আমরা বলবো হচ্ছে এআর এর মান। এআর এর মান হচ্ছে ও পিএম, এবং কিউ এর মান আমরা বলবো ও কিউএম। তাহলে ও পিএম আর ও কিউএম এই দুটি রেখাকে লম্ব এবং এদিকে রয়েছে ভূমি। যদি আমরা গুণ করি তাহলে আমরা যে এই রেক্টেঙ্গেলটা পাচ্ছি ও পিএম এম কিউএম, এটিকে আমরা বলছি টিআর এর মান। তাহলে টিআর আমরা পাচ্ছি ও পিএম এম কিউএম। তাহলে এখানে যদি আমরা টিসি বের করি, টিসির যেহেতু সূত্র হচ্ছে আমাদের এসি রেখার এই জায়গাটা থেকে আমরা এখানে একটা বিন্দুর নাম দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে এন। তাহলে আমাদের এই জায়গাটা থেকে আমরা যে ও পিসি পাচ্ছি, ও পিসিটা হচ্ছে আমাদের এসির মান ও পিসি, এবং কিউ এর মান আগেরটির মতোই ও কিউএম। এটিকে যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে আমরা যে গুণফলটা পাবো টিসির মান, যেটাকে আমরা বলবো ও পিসি এন কিউএম। অর্থাৎ টিসি সমান আমরা বলতে পারি ও পিসি এবং হচ্ছে এন এবং হচ্ছে কিউএম। তাহলে আমরা এই যে মানটি পাচ্ছি এটিকে আমরা বলছি টিসি, আর এখানে যে মানটি পেয়েছিলাম এটাকে আমরা বলছি টিআর। এই দুটি রেক্টেঙ্গেলের যে পার্থক্য রয়েছে, যে পার্থক্যটি এখানে এই রেড আকারে দেখানো হয়েছে, এই জায়গাটিকে বলা হচ্ছে যে এতটুকু পরিমাণ একটা ফার্ম বেশি প্রাইস সে নিতে পারছে। এই জায়গাটাতেই আমরা পাচ্ছি যে পি গ্রেটার দেন এসি, অর্থাৎ এই জায়গাটাতে সে প্রাইস নিতে পারছে পিএম পরিমাণ, এবং ওই জায়গাটাতে তার এসির পরিমাণ হচ্ছে পিসি পরিমাণ। অর্থাৎ পিটা তার প্রাইস, যে পি বলতে প্রাইসটা হচ্ছে তার গড় ব্যয়ের চাইতে বেশি, আর এই যতটুকু বেশি ততটুকুই হচ্ছে তার অ্যাবনর্মাল প্রফিট বা সুপার নর্মাল প্রফিট। এই সুপার নর্মাল প্রফিটটা হচ্ছে মূলত এসির চাইতে এআর বড় হওয়ার কারণে। ওই কথাটি এখানে বলা হয়েছে, বিকজ দ্য প্রাইস অর এআর ইজ গ্রেটার দেন এসি। আর এই জায়গাটাতে আমরা আরেকটা পয়েন্ট কথা বলতে পারছি, সেটি হচ্ছে আমাদের যে যদি এই জায়গাটাতে থাকতো সি বিন্দুতে দ্বারা দেখানো হচ্ছে, তাহলে আমরা বলতে পারতাম যে এই সি বিন্দুতে যদি থাকতো ফার্মের, যদি এই অবস্থাতে হইতো, তাহলে আমরা এখান থেকে যা আমরা এআর এর মান পেতাম তাই আমরা এসির মান পেতাম, যা আমরা টিআর পেতাম তাই আমরা টিসিও পেতাম। অর্থাৎ টিআর এবং টিসি দুটি পরস্পর সমান হয়ে যেত, আর সমান হয়ে যাওয়ার এই অবস্থাটাকে আমরা বলি নর্মাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। এই স্বাভাবিক মুনাফা থেকে অস্বাভাবিক মুনাফায় যাওয়ার জন্য এই যে জায়গাটুকু এখানে গ্রিন করে দেখানো হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে ডেডওয়েট লস।
মূলত ডেডওয়েট লস হচ্ছে একটা ফার্ম যখন শর্ট রানে মনোপলি মার্কেটের হওয়ার কারণে যখন সে তার নর্মাল প্রফিটকে ছাড়িয়ে অ্যাবনর্মাল প্রফিটে চলে যায়, তখন যে জায়গাটুকু তার এই পার্থক্যের মধ্যে চলে আসে এটিকে মূলত বলা হচ্ছে ডেডওয়েট ওয়েলফেয়ার লস। তো শর্ট রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলির জায়গাতে এখানে বলা হয়েছে যে ডিফারেন্স বিটুইন মনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট ইন দ্য লং রান। লং রানে একটা মনোপলি মার্কেটে এবং কম্পিটিটিভ মার্কেটে কি পার্থক্যটা হবে সেটা বলা হচ্ছে যে দেয়ার ইজ এ ব্যারিয়ার্স টু এন্ট্রি হুইচ প্রিভেন্টস নিউ ফার্মস ফ্রম এন্টারিং দ্য মার্কেট। এটা আমরা বলেছি মনোপলির ক্ষেত্রে, যে মনোপলির ক্ষেত্রে একটা ব্যারিয়ার থাকবে। যেমন আমরা বলেছি ইলেকট্রিসিটি কেউ যদি প্রোডাকশন করতে চায় তাহলে সরকার তাকে বাধা দিবে, সরকার ইলেকট্রিসিটির প্রডিউসার কাউকে হতে দিবে না। তার মানে লং রানে এখানে ব্যারিয়ারের একটা ব্যাপার থাকবে যে মার্কেটে কেউ চাইলেই বায়ার হিসেবে প্রবেশ করতে বা সেলার হিসেবে প্রবেশ করতে পারবে না। তো এই ব্যারিয়ার থাকবে, এটা হচ্ছে মনোপলির একটা নেচার। কিন্তু পারফেক্ট কম্পিটিটিভে আমরা বলছি যে ব্যারিয়ার টু এন্ট্রি অ্যান্ড লো, সো নিউ ফার্মস ক্যান এন্টার দ্য মার্কেট কজিং লোয়ার প্রফিট। এখানে বলা হচ্ছে যে কম্পিটিটিভ মার্কেটে একটা কম প্রফিটের কারণে এই ক্ষেত্রে মার্কেটে প্রবেশ করার ক্ষেত্রে এক ধরনের ব্যারিয়ার তৈরি হবে, বা এই ক্ষেত্রে সেলারদের মধ্যে একটা অনাগ্রহ তৈরি হবে, যেহেতু এই কম্পিটিটিভ মার্কেট এই ক্ষেত্রে খুব বেশি প্রাইসের উপর ম্যানিপুলেট করা যায় না, বা খুব বেশি অ্যাবনর্মাল প্রফিট এখানে বা সুপার নর্মাল প্রফিট এখানে গেইন করার সুযোগ নাই, যার কারণে এই জায়গাটাতে আমরা একটা ব্যারিয়ার দেখি। মূলত এই দুটি ব্যারিয়ার দুই বাজারে রয়েছে, ব্যারিয়ার দুটির কারণ হচ্ছে দুই রকম। এটি হচ্ছে মনোপলি এবং পারফেক্ট কম্পিটিটিভের পার্থক্য, যার কারণে আমরা লং রানে পারফেক্ট কম্পিটিটিভের প্রাইসটাকে আমরা ফল করতে দেখি, যার কারণে আমরা প্রফিটকেও ফল করতে দেখি। কিন্তু লং রানে মনোপলি মার্কেটে প্রফিটটা সবসময় হাই থাকে, যেহেতু এইখানে একটা কর্তৃপক্ষ, একটা অথরিটি এখানে তার নিজস্ব অথরিটির কারণে সে পুরো মার্কেটকে ক্যাপচার করে রাখে, নিজের দখলে রাখে। এই জায়গাতে যদি আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখি, এখানে বলা হচ্ছে ইন দ্য শর্ট রান এ মনোপলিস্ট রিচেস ইকুইলিব্রিয়াম এট দ্য পয়েন্ট হোয়ার। এখানে মনোপলি বাজারে ইকুইলিব্রিয়াম পাওয়ার জন্য শর্ত কি হবে? আমরা যেহেতু বলেছি যে শর্ত সবসময় আমার সমান এমসি হবে, আমাদের নেসেসারি যে কন্ডিশন রয়েছে এই নেসেসারি কন্ডিশন দিয়েই মূলত আমরা যে কোনো বাজারে প্রাথমিক ভারসাম্যটা খুঁজে পাবো। এরপর হচ্ছে ইন দ্য শর্ট রান এ মনোপলিস্ট ক্যান আর্ন। একটা মনোপলিস্ট বা একটা একচেটিয়া কারবারি, একচেটিয়া ফার্ম শর্ট রানে কি ধরনের আচরণ করবে? এখানে মূলত বলা হচ্ছে যে শর্ট রান, যেহেতু শর্ট রানে প্রফিট নর্মাল প্রফিট হতে পারে, সুপার নর্মাল প্রফিট হতে পারে এবং লসও হতে পারে। এটি হচ্ছে মনোপলি বাজারের আরেকটি বৈশিষ্ট্য। আমরা এখানে দেখতে পাচ্ছি লং রান ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলি। আমরা শর্ট রানের কথা বললাম, এখন আমরা লং রানের কথা চিন্তা করব। তো লং রানে যেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে দুই ধরনের সিচুয়েশন দেখব। একটা সিচুয়েশন হচ্ছে লং রানে আমরা জানি কোনো কিছুই ফিক্সড থাকে না, যে কোনো পরিবর্তন এখানে হতে পারে। বলা হচ্ছে যে দেয়ার ইজ এ চান্স টু এন্টার ফার্মস ইনটু দ্য মার্কেট। এখানে মার্কেটে নতুন ফার্মের প্রবেশ করার চান্স থাকবে, আর যখন নতুন ফার্ম মার্কেটে চলে আসবে তখন আমরা এই জায়গাটাতে যে এটিসি অর্থাৎ এটাকে আমরা বলছি এসি কার্ভ, যেটা আমাদের এসি রেখা, এই এসি রেখাটা আমাদের এই জায়গাটাতে আমরা যেহেতু মনোপলি মার্কেটে আছি তাই মনোপলি মার্কেটের এটা হচ্ছে ডি সমান এআর রেখা, আমরা এআর রেখা বলছি, এবং এটা হচ্ছে আমাদের এসি রেখা। এসি এবং এআর এই জায়গাটাতে সমান হয়ে যাচ্ছে। তো সমান হওয়ার কারণে আমাদের যেহেতু এই জায়গাটা থেকে আমরা ভারসাম্য পেয়েছিলাম, তো এই ভারসাম্য বিন্দু থেকে আমরা যখন এই জায়গাতে গেলাম, ই বিন্দু আমাদের এসি রেখারও বিন্দু, ই বিন্দু আমাদের এআর রেখারও বিন্দু। অর্থাৎ এখান থেকে যদি আমরা এআর এবং এসি থেকে টিআর এবং টিসি বের করি তাহলে উভয়টি আমরা সমান পরিমাণে পাবো। যে রেক্টেঙ্গেল আমরা টিআর এর জন্য পাবো ও পি ই কিউ, সেম রেক্টেঙ্গেল আমরা পাবো টিসির জন্য ও পি ই কিউ। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল শূন্য হয়ে যাবে, অর্থাৎ নর্মাল প্রফিট গেইন করবে একটা লং রানে মনোপলি মার্কেটে। যদি ওই ফার্মে আমরা লং রানে কোনো ফার্মকে প্রবেশ করার সুযোগ দেখি, যে সুযোগ পাচ্ছে, তাহলে আমরা এরকম নর্মাল প্রফিট হতে দেখব। কিন্তু যদি এরকম হয় যে লং রানে ওই মার্কেটে কোনো চান্স নাই কোনো ফার্মের প্রবেশ করা,
বা আমরা যদি চিন্তা করি একটা ইন্ডাস্ট্রি হিসেবে, ইন্ডাস্ট্রি যেহেতু ফার্মের একটি বৃহৎ পরিসরকে আমরা ইন্ডাস্ট্রি বলছি, তো এই বৃহৎ হয়ে উঠতে তো অনেক সময় লাগবে, তো হয়ে ওঠাটা তো সহজ না, না হওয়ার কারণে এই ফার্ম যখন একটা ইন্ডাস্ট্রি যখন এই মনোপলি মার্কেটে এক্সারসাইজ করবে, তখন সে পুরো প্রোডাকশন পটেনশিয়ালকে, পুরো প্রাইস মেকানিজমকে সে একা নিয়ন্ত্রণ করবে। আর এই নিয়ন্ত্রণের কারণে তখন তার হায়ার করা প্রাইসটা হবে ইকুইলিব্রিয়াম প্রাইসের চাইতে বেশি। আর যখনই আমরা বলেছি পি গ্রেটার দেন এসি হয়ে যাবে, অর্থাৎ এসি থেকে আমরা এইখান থেকে পাচ্ছি আর পি থেকে আমরা এই বিন্দু থেকে পাচ্ছি, অর্থাৎ ডেফিনেটলি এই ক্ষেত্রে আমাদের টিআর উইল বি গ্রেটার দেন টিসি। আর টিআর যখন টিসির চাইতে বেশি হবে তখনই আমরা এটিকে বলি সুপার নর্মাল প্রফিট। এই সুপার নর্মাল প্রফিটের কারণে আমরা বলছি যে মনোপলি মার্কেটে যখন একটি ইন্ডাস্ট্রি কাজ করবে, তখন ইন্ডাস্ট্রির টার্গেট থাকবে সবসময় সে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবে, সবসময় সে সুপার নর্মাল প্রফিট গেইন করবে। তো লং রানে ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার মনোপলির ক্ষেত্রে যদি আমরা স্যাম্পল কোশ্চেন দেখি, এখানে বলা হয়েছে ইন দ্য লং রান এ মোনোপলিস্ট অ্যাটেইনস ইকুইলিব্রিয়াম অ্যাট ওয়ার, এই ক্ষেত্রেও আমাদের প্রাইমারি কন্ডিশন বা নেসেসারি কন্ডিশন হবে এমআর সমান এমসি। ইন দ্য লং রান ইকুইলিব্রিয়াম এ মনোপলিস্ট সেটস প্রাইস, একটা মনোপলি তার প্রাইস সেট করবে লং রান ইকুইলিব্রিয়ামে কিভাবে? যেহেতু আমরা বলেছি, একটু আগে বললাম যে কথাটা, যে মনোপলি মার্কেট হওয়ার কারণে, আর যেহেতু ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, যে একটা ইন্ডাস্ট্রি মনোপলি মার্কেটে কিভাবে তার প্রাইস ফিক্সড করবে। যেমন আমরা যদি চিন্তা করি যে সরকার বিদ্যুতের মূল্য কিভাবে নির্ধারণ করবে, ডেফিনেটলি সরকারের যা ব্যয় হবে তার চাইতে যেন আয় বেশি হয় সেই চেষ্টা করে সরকার তো প্রাইসটা ফিক্সড করবে, অর্থাৎ তার যে গড় ব্যয় হবে এই গড় ব্যয়ের চাইতে বেশি প্রাইস হায়ার করার চেষ্টা করবে, অর্থাৎ এই ক্ষেত্রে তার সুপার নর্মাল প্রফিট সে গেইন করবে। আমরা এখন যে চ্যাপ্টারে রয়েছে ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার অলিগোপলি ইন শর্ট রান এন্ড লং রান। অলিগোপলি বলতে আমরা বোঝাই যে মার্কেট অল্প কিছু সংখ্যক, অলিগো শব্দের শাব্দিক অর্থই হচ্ছে অল্প কিছু সংখ্যক, আর পলি শব্দ বলতে আমরা বোঝাই বিক্রেতা। অল্প কিছু সংখ্যক বিক্রেতা যে বাজারকে নিয়ন্ত্রণ করবে, যে বাজারের প্রাইসকে নিয়ন্ত্রণ করবে, সেই বাজারকে আমরা বলছি অলিগোপলি বাজার। আমরা যদি কিছু বৈশিষ্ট্য দেখি, এখানে বলা হয়েছে ফিউ সেলার্স, অল্প কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, এবং একজন বিক্রেতার আচরণের উপর আরেকজন বিক্রেতা ডিপেন্ডেন্ট হবে। একজন বিক্রেতার প্রাইস ডিসিশন, একজন বিক্রেতার সাপ্লাই ডিসিশন আরেকজন বিক্রেতাকে প্রভাবিত করবে, এটাকে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স থাকবে। এবং ব্যারিয়ার্স টু এন্ট্রি থাকবে, এই ক্ষেত্রে যে কেউ চাইলেই ব্যারিয়ার হতে পারবে না, যে কেউ চাইলে প্রবেশ করতে পারবে না, এক্ষেত্রে একটা ব্যারিয়ার থাকবে। এবং হচ্ছে পটেনশিয়াল ফর কলিউশন, তাদের মধ্যে কলিউশনের সম্ভাবনা থাকবে। এরপর বলা হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন এয়ারলাইন ইন্ডাস্ট্রি, যে কেউ চাইলেই এয়ারলাইনে ইন্ডাস্ট্রি করতে পারবে না, এক্ষেত্রে সরকারের বিধিনিষেধ আছে, এই ক্ষেত্রে ব্যারিয়ার টু এন্ট্রি আছে। একইভাবে স্মার্টফোন মার্কেট যদি আমরা দেখি, যে স্মার্টফোনের মার্কেট খুব বেশি না, খুব বেশি প্রডিউসার এই মার্কেটে আমরা দেখছি না, খুব বেশি সাপ্লায়ার এই মার্কেটে নাই, কিন্তু আবার একজন বা দুইজনও না, একজন হলে মনোপলি হইতো, দুইজন হলে ডুওপলি বলতাম, কিন্তু এখানে যেহেতু কিছু সংখ্যক আছে যার কারণে আমরা এই মার্কেটটিকে বলছি অলিগোপলি মার্কেট। একইভাবে মোবাইল অপারেটরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে অল্প কিছু সংখ্যক মোবাইল অপারেটর, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এগুলো আমাদের দেশে মোবাইল অপারেটরের যে সেবা দিচ্ছে, এই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও অল্প সংখ্যক হওয়ার কারণে এটিও অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেটকে আমরা দুটি ভাগে ভাগ করেছি এখানে। একটি হচ্ছে কলিউসিভ। কলিউসিভ বলতে বোঝানো হচ্ছে যে ফার্ম যখন মার্কেটকে কন্ট্রোল করার জন্য ফার্মগুলো একে অপরকে কোঅপারেট যদি করে, অর্থাৎ তারা মিলেমিশে, তারা একত্রিত হয়ে তাদের ডিসিশনকে তারা এক জায়গাতে নিয়ে এসে যদি তারা মার্কেটকে কন্ট্রোল করতে চায়, তাহলে বোঝা যাচ্ছে তাদেরকে আমরা বলবো কলিউসিভ অলিগোপলি। আর যদি নন কলিউসিভ হয়, তাহলে মার্কেটগুলো কম্পিট করবে ইচ আদার, অর্থাৎ একে অপরের প্রতিযোগী হিসেবে আচরণ করবে। তারা এক সিদ্ধান্তে আসবে না, একজন তার মতো সিদ্ধান্ত নেবে, তার দেখা দেখি আরেকজন সিদ্ধান্ত নেবে। এই জায়গাতে যে কথাটি প্রাসঙ্গিক সেটি হচ্ছে গেম থিওরি, যে একজনের একটা আচরণের প্রেক্ষিতে আরেকজন কিভাবে সেটা রিয়েকশন দেখাচ্ছে, এই অ্যাকশন রিয়েকশনের যে খেলা, এটি হচ্ছে আমরা গেম থিওরিতে আলোচনা করেছি। এই গেম থিওরির ব্যাপারটি এই নন কলিউসিভ অলিগোপলিতে আমরা পেতে পারি। ইকুইলিব্রিয়াম প্রাইসিং আন্ডার অলিগোপলি ইন শর্ট রান লং রানে আমরা এখানে পিওর অলিগোপলি বলছি। আমরা পিওর অলিগোপলি বলতে বোঝাচ্ছি এমন কিছু
ফার্ম একটা মার্কেটে সাপ্লায়ারের ভূমিকায় থাকবে, যারা একই ধরনের দ্রব্য তৈরি করবে, যেটি এখানে বলা হয়েছে হোমোজেনাস প্রোডাক্ট। তারা সমজাতীয় দ্রব্য উৎপাদন করবে আর তারা সিমিলার প্রাইস চার্জ করবে। আর সিমিলার প্রাইস যখন তারা চার্জ করবে, তার কারণে এখানে দেখানো হচ্ছে যে পি রেখাটি হয়ে যাচ্ছে ভূমি রেখার সমান্তরাল, যেটি আমরা বলি পি সমান সমান এআর সমান সমান এমআর, যেটি আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের পি রেখা বা এআর রেখাকে আমরা বলেছিলাম যে ভূমি রেখার সমান্তরাল। এই ক্ষেত্রেও আমরা পিওর অলিগোপলিতে তারা একই ধরনের দ্রব্য উৎপাদনের কারণে, একই মূল্যে থাকার কারণে তাদের এই ডি রেখা বা পি রেখাটা হবে ভূমি রেখার সমান্তরাল। এই জায়গাতে যদি এসি রেখা পি রেখার সমান হয়, অর্থাৎ পি সমান সমান যদি আমরা এসি পাই, তাহলে পি থেকে আমরা টিআর এবং এসি থেকে আমরা টিসি এই দুটিকেই সমান পাবো, অর্থাৎ ফার্ম এই ক্ষেত্রেও নর্মাল প্রফিট গেইন করবে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনুসারে। যে রেক্টেঙ্গেলটা আমরা পাবো ও পিই কিউ ওয়ান টিআর এর জন্য, সেম রেক্টেঙ্গেল আমরা পাবো ও পিই কিউ ওয়ান টিসির জন্য, অর্থাৎ দুটি সমান হয়ে যাবে। এই অলিগোপলি মার্কেট পিওর অলিগোপলি হওয়ার কারণে এই ফার্মের ইকুইলিব্রিয়াম হবে নর্মাল প্রফিটে। এক্ষেত্রে বলা হচ্ছে অলিগোপলি যদি ডিফার ইনিশিয়েটেড অলিগোপলি হয়, অর্থাৎ পিওরের যে বিপরীত, এই ক্ষেত্রে সামান্য পার্থক্য থাকবে দ্রব্যগুলোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কেমন আচরণ করতে দেখব। যে ডিফার ইনিশিয়েটেড অলিগোপলিতে ফার্ম উইল প্রডিউস প্রোডাক্ট সামহাট ডিফারেন্ট, যেটা বলা হয়েছে যে সামান্য পৃথক দ্রব্য তারা উৎপাদন করবে। যেহেতু পৃথক দ্রব্য উৎপাদন করবে, সুতরাং দামও পৃথক হবে। তাহলে আমরা এই জায়গাটাতে যে এআর রেখার কথা আমরা বলছি, এই পি সমান সমান এআর রেখাটি এবার নিম্নগামী হয়ে যাচ্ছে। যেহেতু আমরা আগের চিত্রে বলেছিলাম যে প্রাইস তারা সেম প্রাইস ফলো করবে, যার কারণে রেখা হয়েছিল ভূমি রেখার সমান্তরাল, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তাদের প্রাইস ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে যেহেতু তাদের দ্রব্যের কোয়ালিটি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সো প্রাইস উইল বি অলসো ডিফারেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য প্রাইস কার্ভ উইল বি ডাউনওয়ার্ড স্লোপিং। এক্ষেত্রে আমরা যে এসি রেখার সাথে ইকুইলিব্রিয়াম পাচ্ছি ই বিন্দুতে, এই ইকুইলিব্রিয়াম থেকে আমরা যে প্রাইসটা পাচ্ছি পি পরিমাণ এবং যে পরিমাণ কোয়ান্টিটিটা পাচ্ছি এম পরিমাণ, এখান থেকে যদি আমাদের এই জায়গাটাতে আমরা দেখি পি সমান সমান এসি হয়ে যাচ্ছে, অর্থাৎ পি বলতে এআর, এআর সমান এসি বা পি সমান এসি যখন হবে, তখন ফার্ম নর্মাল প্রফিট করবে। আর যদি আমরা এই জায়গাতে পি গ্রেটার দেন এসি দেখি, তাহলে এই ক্ষেত্রে অ্যাবনর্মাল প্রফিট বা সুপার নর্মাল প্রফিট হবে। আর যদি পি লেস দেন এসি দেখি, তাহলে ওই ফার্মের লস হয়ে যাবে। তো এখানে প্রাইস লিডারশিপের একটা ব্যাপার আছে অলিগোপলিতে। প্রাইসের উপর যে নেতৃত্ব, দামের উপর যে নেতৃত্ব থাকবে, সেই নেতৃত্ব তিন ভাবে হতে পারে। প্রাইস লিডারশিপ বাই ডমিনেন্ট ফার্ম, আমরা কোনো বাজারে ডমিনেন্ট কিছু ফার্ম পাবো, যে ফার্মগুলোর ক্ষমতা আছে প্রোডাকশনকে কন্ট্রোল করা, এবং তাদের ক্ষমতা থাকবে প্রাইস, পুরো বাজারের প্রাইসটাকে তারা প্রভাবিত করতে পারবে। এটি হচ্ছে ডমিনেন্ট ফার্ম দ্বারা প্রাইস লিডারশিপ। আরেকটি হচ্ছে লো কস্ট ফার্মস প্রাইস লিডারশিপ, যে ফার্মগুলো তাদের দ্রব্য তুলনামূলক কম খরচে তৈরি করতে পারে, তারা ডেফিনেটলি প্রাইসকে ইনফ্লুয়েন্স করতে পারবে, এবং তারা তাদের কারণে প্রোডাকশন কস্ট তাদের কম হওয়ার কারণে তারা অন্যান্য কম্পিটিটরের চাইতে তাদের প্রাইসটাকে তারা সুবিধাজনক অবস্থায় রাখতে পারবে। এটাও এক ধরনের প্রাইস লিডারশিপ, যেটা লো কস্ট ফার্মসদের দ্বারা সম্ভব হবে। আরেকটি হচ্ছে ব্যারোমেট্রিক প্রাইস লিডারশিপ। আর এই ব্যারোমেট্রিক প্রাইস লিডারশিপ বলতে বোঝানো হচ্ছে লং টাইম এক্সপেরিয়েন্সড যে ফার্মগুলো বাজারে থাকবে, এই লং টাইম এক্সপেরিয়েন্সড ফার্মগুলো অন্য ফার্মগুলো তাদেরকে ফলো করবে। আর এই ফলো করার কারণে অন্য ফার্মগুলোর উপরে বাজারে তাদের একটা আধিপত্য তৈরি হবে, ইনফ্লুয়েন্স তৈরি হবে প্রাইসের উপর। এটাও এক ধরনের প্রাইস লিডারশিপ। তো এখানে যেটা আমরা জানলাম যে প্রাইসের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স থাকবে, একটা ফার্ম আর একটা ফার্মকে ফলো করবে। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অলিগোপলি মার্কেটে আমরা এখানে বলছি যে প্রাইস টার্মস থেকে যে ডিমান্ডটা পাচ্ছি, সেই ডিমান্ডটাকে আমরা এখানে যে লাল দুইটা রেখা দেখতে পাচ্ছ নিম্নগামী, একটা হচ্ছে ডিপি হায়ার আর একটা হচ্ছে এমআরপি হায়ার। অর্থাৎ এখানে চাহিদা এবং এখানে বলা হচ্ছে এমআর মার্জিনাল রেভিনিউ এখানে বেড়ে যাচ্ছে, এবং এখানেও বলা হচ্ছে যে এই ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে, ডিমান্ড কার্ভ বেড়ে যাচ্ছে। আর আরো দুইটা রেখা এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিপি লোয়ার এই রেখাটা, আর একটা হচ্ছে এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে এমআর অলসো লোয়ার। অর্থাৎ এখানে আমরা দুটি সিচুয়েশন দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে যদি আমরা এমসি রেখা চিন্তা করি এরকম, তাহলে আমাদের এমসি রেখা আমাদের এমআর রেখাকে এখানে একটা জায়গাতে মিলিত হচ্ছে, এবং
এমসি রেখা এমআর রেখার এই জায়গাটাতেও আমরা মিলিত হতে দেখছি। এই জায়গাটাতে যখন মিলিত হচ্ছে তখন এখানকার ভারসাম্য অনুসারে আমরা এটাকে বলছি এই জায়গাটাতে সে পাবে তার ডিমান্ড অনুসারে, এটা হবে তার ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং এই জায়গাটাতে আমরা যেটা পাচ্ছি যে এখানে যদি ভারসাম্য হয়, অর্থাৎ এই এমআর রেখা, রেড কালারের যে এমআর রেখার সাথে এমসি রেখার ভারসাম্য হচ্ছে, সেখান থেকে আমরা এই প্রাইসটা পাচ্ছি। এই যে প্রাইসটা আমরা বেশি করতে দেখছি, যে এই প্রাইসের চাইতে এই প্রাইসটা বেশি, এটা করা সম্ভব হচ্ছে যে এই আগের যে এমসি রেখাটি ছিল আর এখানে লাল রঙের যে এমআর রেখাটি আমরা দেখছি, আগের এমআর রেখার চাইতে এই এমআর রেখাটা হায়ার হওয়ার কারণে এখানে তার ইকুইলিব্রিয়াম প্রাইসটাও বেশি হচ্ছে। তাহলে এই ইকুইলিব্রিয়াম প্রাইস এইভাবে আমরা একটা প্রাইস, একটা ফার্মের প্রাইস আর একটা ফার্মের প্রাইসের উপর এইভাবে ইন্টারডিপেন্ডেন্ট হয় অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে। অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে আমরা এই ইন্টারডিপেন্ডেন্সটাকে এইভাবেও ব্যাখ্যা করতে পারি। এখানে ব্যতিক্রম হচ্ছে আমাদের যে রেখাটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই রেখাতে এখানে ইলাস্টিসিটির যে অবস্থা, আমরা যেটিকে বলি যে পার্সেন্টেজ রিলেটিভিটি, এই রিলেটিভিটির এই জায়গাতে একটা পরিবর্তন হচ্ছে। আমরা এই জায়গাটাতে আমরা বলি যে এখানে অধিকতর বেশি, তুলনামূলক বেশি স্থিতিস্থাপক, আর এই জায়গাটাতে আমরা বলছি তুলনামূলক কম স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো এই চাহিদা রেখাটি যখন বেশি স্থিতিস্থাপকতা থেকে এই যে বিন্দুটা থেকে তার স্থিতিস্থাপকতা কমে যাওয়া শুরু করেছে, অর্থাৎ পরিবর্তন হওয়া শুরু করেছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে কিংড প্রিভেইলিং প্রাইস। এই জায়গাটা থেকে চাহিদার রেখার আচরণ বদলে গেছে, আর এই আচরণ বদলে যায় হচ্ছে এই প্রাইস ইন্টারডিপেন্ডেন্সের কারণে, যেটি আমরা অলিগোপলি মার্কেটে হতে দেখি। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে এমসি যখন এমআর রেখাকে এই জায়গাটাতে টাচ করেছিল তখন এটা ছিল প্রাথমিক ইকুইলিব্রিয়াম, কিন্তু এখান থেকে যদি আমরা এই এমআর রেখাকে চিন্তা করি যে এমআর রেখাটা এই বিন্দুতে চলে যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি এমসি 1 এর চাইতে এমসি 3টা বেশি। অর্থাৎ এমসি তার মার্জিনাল কস্ট যদি বেড়ে যায়, মার্জিনাল কস্ট বেড়ে গিয়ে যদি এমসি 1 থেকে এমসি 2 হয়, আরও বেড়ে গিয়ে যদি এমসি 3 হয়, তাহলে এই বেড়ে যাওয়ার কারণে এখন যে জায়গাটাতে এমআর এর সাথে আমরা ইকুইলিব্রিয়াম হতে দেখছি, এমআর সমান এমসি হতে দেখছি, এটা হচ্ছে একটা অবস্থা। আর আগে যে এমআর সমান এমসি হয়েছিল প্রাথমিক ইকুইলিব্রিয়াম, এটা আরেকটা অবস্থা। এই দুইটা অবস্থার মাঝামাঝি যখন এই এমসি রেখাটা থাকবে, যেটাকে আমরা এমসি 2 বলছি, এটাই বলা হচ্ছে যে এমসি যখন ইনক্রিজ করবে, আবার এমসি যখন এমসি 1-এ থাকবে, অর্থাৎ ডিক্রিজ পজিশনে থাকবে, এই দুইটা পজিশনের মধ্যে এটা এখানে একটু লক্ষ্য করলে দেখবে the marginal cost can increase to MC2 and MC3 before affecting the firm's profit। এই ক্ষেত্রে সে ফার্মের প্রফিটকে এফেক্ট করছে। If the MC2 curve passes through the gap in the marginal revenue, যদি মার্জিনাল রেভিনিউ এমআর রেখার এই গ্যাপ দিয়ে এমসি অর্থাৎ এমসি 2টা থাকে, এমসি 2টাকে মিন করা হচ্ছে the best price output combo stays at the same at the current price and the original output level। তাহলে এটা হচ্ছে অলিগোপলি মার্কেটের জন্য যে দুইটা ফার্ম একে অপরের উপর ইন্টারডিপেন্ডেন্স রয়েছে, এই দুইটা ডিপেন্ডেন্সের মধ্যে বেস্ট পজিশনে থাকবে, বেস্ট প্রাইস আউটপুট কম্বিনেশনে থাকবে যদি এমসি 2 রেখাটাকে আমরা ধরি। অর্থাৎ আমাদের প্রাইমারি ইকুইলিব্রিয়াম এবং নেক্সট ইকুইলিব্রিয়ামের মাঝামাঝি আমাদের যে জায়গাটাতে এমসি 2 রয়েছে, এই জায়গাটাতেই বেস্ট প্রাইস আউটপুট কম্বিনেশন হবে। এইখানে এই মার্কেটের জায়গাতে, এই মার্কেট ইকুইলিব্রিয়ামের জায়গাতে অলিগোপলিতে দুইটি অ্যাজাম্পশন রয়েছে। একটিকে আমরা বলেছি পোরনোট অ্যাজাম্পশন, আরেকটিকে আমরা বলবো ন্যাশ ইকুইলিব্রিয়াম বা ন্যাশ অ্যাজাম্পশন। এই দুটি বিষয়ের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে পোরনোট ইকুইলিব্রিয়ামে যে কথাটি বিশ্বাস করা হয় সেটি হচ্ছে প্রত্যেকটা ফার্ম তার নিজস্ব অপটিমাল প্রোডাকশনের চেষ্টা করবে, যেখানে মনে করবে যে অন্যান্য ফার্মগুলো তাদের প্রোডাকশনের জায়গাতে তারা অপরিবর্তিত থাকবে। আমি আবার বলছি কথাটি, যে প্রত্যেকটি ফার্ম তার নিজস্ব প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করবে, এটা মনে করে যে অন্যান্য ফার্মগুলো তাদের প্রোডাকশন আগের জায়গাতেই রাখবে। তো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একটা ফার্ম আরেকটা ফার্মের রেসপন্স নিয়ে, তার কম্পিটিটরের রেসপন্স নিয়ে তাকে প্রেডিকশনের যাওয়ার প্রয়োজন হবে না। আর না হওয়ার কারণে প্রত্যেকটা ফার্ম যে চেষ্টা করে ম্যাক্সিমাইজ করার জন্য তার প্রফিটকে,
এটা চিন্তা করবে তারা যে তার কম্পিটিটর বাজারে যারা আছে অন্যান্য ফার্ম, সেই ফার্মগুলো তাদের প্রোডাকশন লেভেলটা বর্তমান অবস্থাতেই রাখবে, তারা পরিবর্তন করবে না। এটি হচ্ছে কোর-নাট অ্যাজাম্পশনের কথা। আর এই কোর-নাট স্ট্র্যাটেজির মাধ্যমে এটা বিশ্বাস করা হয় যে টু পারসিস্ট আনটিল দ্য ফার্মস রিচ ইন দ্য লং রান ইকুইলিব্রিয়াম। এভাবে ফার্মগুলো অলিগোপলি মার্কেটে একে অপরের ইন্টারেকশনের মধ্য দিয়ে, একে অপরের ডিপেন্ডেন্সের মধ্য দিয়ে তারা লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এখানে বলা হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়ামের কথা। ন্যাশ ইকুইলিব্রিয়ামের মূল কথাটা হচ্ছে যে যখন পার্টিসিপেন্টসগুলো নন কোঅপারেটিভ মার্কেটে চুজ করবে তাদের স্ট্র্যাটেজি অ্যান্ড স্টিক টু দেম ইভেন আফটার কনসিডারিং দেয়ার অপোনেন্টস স্ট্র্যাটেজিস, আগেরটার বিপরীত। অর্থাৎ এই ক্ষেত্রে ফার্মগুলো তাদের অপোনেন্টসের স্ট্র্যাটেজি যে পরিবর্তিত হবে এটা তারা বিশ্বাস করেই নিজেদের স্ট্র্যাটেজিগুলোকে তারা ডিটারমাইন করবে। এবং বলা হচ্ছে যে নো ফার্ম ইন দ্য অলিগোপলি ক্যান ইনক্রিজ ইটস প্রফিটস বাই ইউনিলেটারালি অল্টারিং ইটস প্রাইসিং স্ট্র্যাটেজি। এমন কোনো ফার্ম অলিগোপলি মার্কেটে পাওয়া যাবে না যারা অন্যকে ফলো না করে নিজেদের প্রাইস স্ট্র্যাটেজি ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে। তাহলে ফার্মের অ্যাকশনগুলো হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারডিপেন্ডেন্ট অ্যান্ড নন কোঅপারেটিভ। খুবই গুরুত্বপূর্ণ কথা এই শব্দ দুটো, একটি হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ফার্মগুলো হবে নন কোঅপারেটিভ। তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাববে এবং এই প্রতিদ্বন্দ্বীর আচরণের প্রেক্ষিতে তাদের রিঅ্যাকশন তারা দিবে এবং প্রত্যেকটা ফার্ম তাদের ডিসিশন মেক করবে নিজের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য এবং ইকুইলিব্রিয়াম লং রানে তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তাদের এই গেম থিওরির মাধ্যমে একে অপরের অ্যাকশন রিঅ্যাকশনের মধ্য দিয়ে, যেটি হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়ামের মূল কথা। তো এই জায়গাটাতে যদি আমরা স্যাম্পল কোশ্চেন দেখি, এখানে বলা হয়েছে ইন অ্যান অলিগোপলি দ্য শর্ট রান প্রাইস ইজ অফেন স্টেবল ডিউ টু, শর্ট রান প্রাইস আমরা স্টেবল হতে দেখব অলিগোপলি মার্কেটে। এর কারণ কি হতে পারে? কারণ হচ্ছে প্রাইস লিডারশিপ, কারণ হচ্ছে কার্টেল এগ্রিমেন্ট, কারণ হতে পারে কিংস ডিমান্ড কার্ভ, কারণ হতে পারে কোলিশন উইথ মনোপলি। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিংস ডিমান্ড কার্ভ। অর্থাৎ যে জায়গাটাতে আমরা ডিমান্ড কার্ভে কিংস হতে দেখেছি, যে জায়গাটাতে আমরা এরকম ডিমান্ড কার্ভ দেখেছিলাম, যে জায়গাটাতে আমরা বলেছিলাম যে ডিমান্ড কার্ভের ইলাস্টিসিটি এখানে ছিল বেশি গ্রেটার দেন 1 এবং ইলাস্টিসিটি এখানে হয়ে গেছে লেস দেন 1, যে জায়গাটাতে ইলাস্টিসিটি গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে গেছে এই জায়গাটাতে কিংস ডিমান্ড কার্ভের কারণে আমরা শর্ট রানে অলিগোপলি মার্কেটে প্রাইসটাকে স্টেবল হতে দেখব। ইন দ্য শর্ট রান অ্যান অলিগোপলি ফার্ম আর্ন করতে পারে সুপার নর্মাল প্রফিট, আর্ন করতে পারে, লস হতে পারে, ইভেন এখানে বলা হয়েছে লস ডিপেন্ডিং অন ডিমান্ড অ্যান্ড কস্ট। এটা ডিপেন্ড করবে তার ডিমান্ড এবং কস্টের উপরে, ডিমান্ড এবং কস্টের উপর ডিপেন্ড করে ফার্ম শর্ট রানে সুপার নর্মাল প্রফিট গেইন করবে। এটি হচ্ছে অলিগোপলি মার্কেটের আরেকটি মূল কথা। এরপরে আমরা বলবো হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশনে। মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে এমন একটা বাজার যে বাজারে আমরা বেশ কিছু কোম্পানিকে পাবো, বেশ কিছু প্রতিষ্ঠানকে পাবো, যে প্রতিষ্ঠানগুলো একই রকম দ্রব্য কিন্তু সামান্য পৃথক দ্রব্য বা সেবা তৈরি করবে। এই ধরনের বাজারকে বলা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন এবং এই মনোপলিস্টিক কম্পিটিশনকে বলা হচ্ছে ইটস দ্য হাইব্রিড অফ মনোপলি অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। এটা হচ্ছে একই সাথে আমরা এখানে পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্য পাবো, আবার মনোপলি মার্কেটের বৈশিষ্ট্যও একই সাথে পাওয়া যাবে। এটি হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন বাজারের মূল কথা। তো এই ক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এখানে বেশ কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন থাকবে, যেটি আমরা বলেছি যে তাদের মধ্যে আচরণ একই রকম হলেও তাদের মধ্যে সামান্য দ্রব্যের পার্থক্য থাকবে। এরপর বলা হচ্ছে ল ব্যারিয়ার্স টু এন্ট্রি অ্যান্ড এক্সিট, যে সামান্য বাধাও থাকবে, তাদের ব্যারিয়ার থাকবে তাদের এন্ট্রি এবং এক্সিটের ক্ষেত্রে, এবং সাম প্রাইস মেকিং পাওয়ার থাকবে। প্রাইস মেকিং পাওয়ার যেটি আমরা বলি যে মনোপলিতে পুরোপুরি প্রাইস মেকিং পাওয়ার থাকে, কিন্তু পারফেক্ট কম্পিটিশনে প্রাইস মেকিং পাওয়ার থাকেই না, কিন্তু এখানে বলা হয়েছে অল্প প্রাইস মেকিং পাওয়ারটা থাকবে এবং নন প্রাইস কম্পিটিশন হবে, এবং এই ক্ষেত্রে যে কম্পিটিশনটা হবে সেটাকে বলা হচ্ছে নন প্রাইস কম্পিটিশন। এই বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে আমরা এটাকে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট বলবো। এক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি, যেমন হতে পারে যে একটা শহরে কিছু রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টগুলো তারা একই ধরনের দ্রব্য তৈরি করছে, কিন্তু সব দ্রব্যেরই কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যের কারণে এটি হয়ে যাচ্ছে তখন মনোপলিস্টিক কম্পিটিশন।
একইভাবে ক্লোদিং স্টোর বলা হচ্ছে যে কিছু কাপড়ের যদি আমরা ব্র্যান্ড চিন্তা করি, সবার উদ্দেশ্য একই, সবাই একই ধরনের দ্রব্য তৈরি করছে, সবাই হয়তো শাড়ি, টি শার্ট, শার্ট কিংবা ড্রেসগুলো তৈরি করছে, কিন্তু তাদের দ্রব্যের গুণাগুণের কারণে, দামের কারণে, মানের কারণে পার্থক্য হবে। ফাস্ট ফুড চেইন কথা বলা হয়েছে, হেয়ার সেলুনসের কথা বলা হচ্ছে, এরা একই ধরনের দ্রব্য তৈরি করছে, কিন্তু তাদের মধ্যে সামান্য পার্থক্য থাকার কারণে এরা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। তো এই মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট শর্ট রানে কিভাবে ইকুইলিব্রিয়ামে যাবে, এই জায়গাটি আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। এই চিত্রটা যদিও পুরোপুরি ক্লিয়ার না, একটু মনোযোগ দিলে আমরা পরে চিত্রটা এঁকে দেখাবো। এখানে মূলত যেটা দেখানো হচ্ছে যে এই জায়গাটাতে এই রেখাটাকে আমরা বলছি এমআর রেখা, আর এই পাশের এই রেখাটিকে আমরা বলছি এআর রেখা, এবং এখানে এই যে লাল বর্ণের এরকম যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে এমসি রেখা, এবং এই যে ব্লু কালারের যে এরকম রেখাটি রয়েছে সেটি হচ্ছে এসি রেখা, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা নিচে থেকে উপরে উঠে যাচ্ছে। তো যাওয়ার পথে এমআর সমান এমসি হচ্ছে এই বিন্দুটাতে, আমরা এই বিন্দু থেকে পাচ্ছি ফার্মের নেসেসারি কন্ডিশন থেকে যদি আমরা এখান থেকে যাই, তাহলে আমরা এই এআর রেখা থেকে পাবো টিআর, অর্থাৎ টিআর হচ্ছে আমাদের ও, এখানে পাচ্ছি P1, এটাকে যদি আমরা বলি ই বিন্দু, ও P1 ই কিউ, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের এখানে টিআর এর মান পাচ্ছি আমরা ও P1 ই কিউ। এখন এই জায়গা থেকে যাওয়ার জন্য এই যে জায়গাটাতে এসির এই বিন্দুতে মিলিত হয়েছিল, এসির এই বিন্দু থেকে আমরা লম্ব রেখায় আসলে যে সি মানটা পাচ্ছি, এটা হচ্ছে এসির মান। তাহলে এসি আমাদের যদি আমরা এবার এসি থেকে টিসি বের করি, অর্থাৎ এসি ইন্টু কিউ করি, তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা এটাকে বলি এফ বিন্দু, তাহলে আমাদের ও সি এফ কিউ, এটা হচ্ছে আমাদের টিসির মান হবে ও সি এফ কিউ। তাহলে একবার পেলাম টিআর, আরেকবার পেলাম টিসি। এখান থেকে যদি আমরা এই দুটি টিআর থেকে যদি আমরা টিসি মাইনাস করি প্রফিটের জন্য, যেহেতু প্রফিটের সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি, তো বিয়োগ করলে আমরা মাঝখানের যে পার্থক্যটা পাচ্ছি, এই পার্থক্যটা হচ্ছে এতটুকু জায়গা, যে জায়গাটাকে আমরা বলছি সি P1 ই এফ। এই সি P1 ই এফ, এই এতটুকু হচ্ছে গ্রেটার দেন 0, আর এই গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে এক্ষেত্রে প্রফিটটা হচ্ছে তার পজিটিভ, প্রফিটটা হচ্ছে তার ম্যাক্সিমাইজ প্রফিট, বা প্রফিটটাকে আমরা বলছি সুপার নরমাল প্রফিট। যে শর্ট রানে মনোপলিস্টিক কম্পিটিশনে একটা ফার্মের এরকম সুপার নরমাল করার টার্গেট থাকবে একটা ফার্মের, কিন্তু সবসময় যে সুপার নরমাল প্রফিট হবে বিষয়টা এরকম না, লসও হতে পারে। লস কিভাবে হয় আমরা একটু লক্ষ্য করি। এক্ষেত্রে আমরা দেখাতে চাচ্ছি যে এরকম, যেহেতু আমরা এআর রেখা পাই এবং তার নিচে আমরা এমআর রেখা পাই, এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এটি হচ্ছে তার এসি রেখা, এবং এসি রেখার নিচে থেকে যদি এইভাবে এমসি রেখা যায়, তাহলে আমরা এই জায়গাটাতে পাবো প্রাথমিক ভারসাম্য, এমআর সমান এমসি হচ্ছে এই বিন্দুটাতে। এখান থেকে আমরা যে পরিমাণটা পাচ্ছি এটাকে আমরা বললাম কিউ পরিমাণ, ইকুইলিব্রিয়াম। আর এখান থেকে যে আমরা উপরে পর্যন্ত যাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাবো এটাকে আমরা বললাম ধরো P1। এই P1টা হচ্ছে আমাদের এসির মান দিবে, এই বিন্দুর নাম দিলাম আমরা ই বিন্দু। এখানে আমরা যে বিন্দুটা পাচ্ছিলাম এটাকে আমরা নাম দিলাম এফ বিন্দু, এবং এইখানে আমরা যে বিন্দুটা পাচ্ছি তার নাম দিলাম জি বিন্দু। তাহলে এই জি বিন্দু থেকে আমরা যদি এখানে রেখা আসি, তাহলে আমরা এখানে দামটা পেলাম হচ্ছে P2। তাহলে এখানে যদি আমরা টিআর বের করি, টিআর এর সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ। আমাদের এআর রেখা থেকে ই বিন্দু থেকে আমরা যেটা পাচ্ছি ও P1 হচ্ছে আমাদের এআর এর মান, এবং কিউ এর মান হবে ও কিউ। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি ও P1 ই কিউ, যে আমরা রেক্টেঙ্গেলটা পাইলাম, ভূমি এবং লম্বকে গুণ করে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে টিআর এর মান। আমরা যদি এইভাবে টিসির সূত্র থেকে এসি ইন্টু কিউ থেকে যদি আমরা মান বসায় গুণ করি, তাহলে আমরা টিসি পাবো ও P2, এই বিন্দুটাকে আমরা বলেছি জি বিন্দু, তাহলে ও P2 জি কিউ। এই ক্ষেত্রে ফার্মের যেটা হচ্ছে, ফার্মের আমরা দেখতে পাচ্ছি যে টিআর, এটা হচ্ছে টিআর, আর এটা ছিল টিসি। এসি থেকে যেহেতু আমরা পেয়েছিলাম ওটা হচ্ছে আমাদের টিসি। তাহলে আবার একটু দেখছি যে ও P1 ই কিউ, এটি হচ্ছে আমাদের টিসি, এখানে সূত্রটা হবে এসি ইন্টু কিউ। তাহলে ও P1 ই কিউ এটা হচ্ছে আমাদের টিসির মান বা মোট ব্যয় পাওয়া গেল। আর এখান থেকে টিআর পাওয়ার জন্য এটা ছিল আসলে এআর, তাহলে এআর বিন্দু থেকে অর্থাৎ জি বিন্দু থেকে ও P2 জি কিউ যেটা পেয়েছিলাম আমরা সেটাকে বলেছি আমরা টিআর। তাহলে টিআর আমাদের টিসির অপেক্ষা এখানে ছোট হয়ে গেল, অর্থাৎ
টিসিটা এখানে বড় আর টিআরটা এখানে ছোট, অর্থাৎ ফার্মের আয় যা হচ্ছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি, যেটা আমাদের এই এসি রেখাটা উপরে হওয়ার কারণেও আমরা বলতে পারছি এখানে এসি গ্রেটার দেন পি হচ্ছে। তাহলে যদি আয়ের চাইতে ব্যয় বেশি হয় ওই ফার্মের লস হবে। এই জন্য আমরা বলেছি যে শর্ট রানে মনোপলিস্টিক কম্পিটিশনে একটা ফার্মের লসও হতে পারে, আবার নর্মাল প্রফিটও হতে পারে। নর্মাল প্রফিটের ক্ষেত্রে চিত্রটা কীরকম হবে লক্ষ্য করো, এটাকে আমরা বলছি এআর রেখা, আর এরকম নিম্নগামী এমআর রেখা হতে পারে। যদি এসি রেখাটাকে আমরা এরকম পাই, এমসি রেখাটাকে আমরা এরকম পাই, তাহলে এখানে আমরা পাচ্ছি এমআর সমান এমসি, এই জায়গাটাতে আমরা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে যা পাচ্ছি এসির মান তাই পাচ্ছি এআর এর মান, অর্থাৎ আমাদের টিসি ইকুয়াল টু টিআর হয়ে যাবে। অর্থাৎ এই দুটো যদি সমান হয়, আমরা যদি টিআর থেকে টিসি মাইনাস করি, তাহলে মাইনাস করলে আমাদের বিয়োগফলটা হয়ে যাবে 0। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই প্রফিটটাকে আমরা বলবো নর্মাল প্রফিট। এটাও একটা ইকুইলিব্রিয়াম হতে পারে মনোপলিস্টিক কম্পিটিশনে শর্ট রানে। লং রান ইকুইলিব্রিয়াম কেমন হবে, এটা এখানে একটা চিত্র আঁকানো আছে, লক্ষ্য করো। এই লম্ব রেখায় দেখানো হচ্ছে প্রাইস, কস্ট বা রেভিনিউ, আর ভূমি রেখায় দেখানো হচ্ছে কোয়ান্টিটি। এখানে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে এআর রেখা, এবং এর নিচে এখানে যে রেখাটি রয়েছে এটি হচ্ছে এসি রেখা, সরি এমআর রেখা, আর এই আকৃতির যে রেখাটি রয়েছে সেটি বরাবরের মতোই এসি রেখা, এবং এই এসি রেখাকে নিচে থেকে উপরে অতিক্রম করে যে রেখাটি গেল সেটি হচ্ছে এমসি রেখা। এমআর সমান এমসি হয়েছে এই বিন্দুটাতে। এখান থেকে যদি আমরা উপরে যাই, এখানে আমরা দুটাকেই সমান পাচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে যা আমরা এসির মান পাবো তাই আমরা এআর এর মান পাবো। সুতরাং আমাদের টিসি উইল বি ইকুয়াল টু টিআর। এই জায়গাটাতে আমরা পাবো ফার্ম লং রানে ইকুইলিব্রিয়াম হবে তার নর্মাল প্রফিটে। এটাই বলা হচ্ছে যে মনোপলিস্টিক মার্কেটে একটা ফার্ম লং রানে নর্মাল প্রফিট গেইন করবে। সিম্পল কোশ্চেন লক্ষ্য করা যাক যে শর্ট রানে বলা হচ্ছে ইন দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন এ ফার্ম। শর্ট রানে একটা ফার্মের কি কি সিচুয়েশন হতে পারে, যেটা আমরা একটু আগে বললাম যে শর্ট রানে একটা ফার্মের সুপার নর্মাল প্রফিটও হতে পারে, নর্মাল প্রফিটও হতে পারে, আবার লসও হতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে বি। আর বলা হচ্ছে যে লং রান ইকুইলিব্রিয়ামে মনোপলিস্টিক কম্পিটিশনের ইকুইলিব্রিয়াম কেমন হয়, আমরা যেটা এই সবেমাত্র বললাম যে ফার্ম নর্মাল প্রফিট গেইন করে, শুধুমাত্র আমরা দেখলাম যে লং রানে একটা ফার্ম শুধুমাত্র নর্মাল প্রফিটেই সীমাবদ্ধ থাকবে। এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা। আমরা যদি একটু সাপ্লিমেন্টারি কিছু বই দেখতে চাই, তাহলে আমরা মেনকিউ এর লেখা মাইক্রো ইকোনমিক্সে আজকের এই বিষয়টি আমরা পাবো, প্রাইস ডিটারমিনেশন ইন ডিফারেন্ট মার্কেটস। এরপরে আমরা ক্রুগম্যান এবং ওয়েলসের বই দেখতে পারি, এইটা মাইক্রো ইকোনমিক্সের কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করবে। ভেরিয়ানের বই রয়েছে, এবং বাংলাদেশি দুজন লেখক শফিউল্লাহ এবং আবুল কাশেম স্যারের লেখা বইও দেখা যেতে পারে। আমরা যদি অনলাইন থেকে পড়তে চাই, তাহলে ইনভেস্টোপিডিয়া এবং অ্যানালিস্ট প্রিপ নামক দুইটা ওয়েবসাইটেও আমরা আজকের এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পেতে পারি, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। শেষ করার আগে যেটি বলছি সেটি হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে আমরা বেসিক যে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব, প্রশ্ন কিভাবে হয় সেটা জানার চেষ্টা করব, এবং সাজেশনমূলক ক্লাসে যে সাজেশনগুলো দিয়েছি যে তোমরা গ্রুপ ওয়াইজ পড়ার ক্ষেত্রে একে অপরকে প্রশ্ন করবে, এবং কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় তোমাদের গ্রুপমেটদের কাছ থেকে কনসেপ্টগুলো ডিসকাশনের মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্যে জানালে, আমার কাছে আসলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যদি কখনো লাইভ ক্লাস হয় সেখানেও আমরা সরাসরি এই প্রশ্নগুলোর উত্তরে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকে পর্যন্ত ক্লাস। আমরা চেষ্টা করব সবসময় আমাদের প্রস্তুতিটাকে এগিয়ে নেওয়ার জন্য যে রেগুলারিটি দরকার, সেই রেগুলারিটির জন্য আমরা মেনটেন করতে পারি। সবার সুস্বাস্থ্য, সুন্দর সময় এবং চমৎকার প্রস্তুতি কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।